এই ছেলে, এদিকে আয়। কলেজে প্রবেশ করতেই হঠাৎ এমন কারো কণ্ঠ শুনে আমি দাঁড়িয়ে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখি কয়েকটা মেয়ে বসে আছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। আসলে আজকে আমি কলেজে নতুন। স্মার্ট দুনিয়ায় আমি আনস্মার্ট একটা ছেলে, যার কোনো রকম স্টাইল বা স্মার্টনেস নাই। গায়ে ঢিলেঢালা জামা কাপড়, চোখে হিয়া বড় বড় ফ্রেমের চশমা, সেই আদিম যুগের মতো। আর চুলগুলো তেল দিয়ে একদিকে হালানো আছে, দেখতে একদম গায়া ক্ষেত। মেয়েগুলো আমার দিকে তাকিয়েছিল, যার জন্য আমি তাদের উদ্দেশ্য জিজ্ঞেস করলাম, আমায় ডাকছেন কি? হ্যাঁ হ্যাঁ, তোকেই। এবার আমি শিওর হলাম যে এরা আমায় ডাকছিল, আর তাই বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে তাদের দিকে হাঁটতে লাগলাম। তাদের সামনে এসে আমি দাঁড়িয়ে গেলাম। কিরে, কলেজে আসলি অথচ আমায় সালাম দিলি না? আমার মা বলে মেয়েদের সালাম দিতে নেই, মেয়েদেরকেই ছেলেকে সালাম দিতে হয়। আরে রাখ তোর মায়ের কথা, আমি এখানেই বসে আছি আর তুই সালাম না দিয়েই চলে যাচ্ছিস। বললাম তো। কিসের বললাম? হ্যাঁ কিসের বললাম? এদিকে আয়। কোন দিকে? আমার কাছে আয়। মা বলেছে মেয়েদের কাছে যাবি না, মেয়েরা নাকি আজকাল ছেলেদের ধর্ষণ করছে। বলেছে, আর আজকে আমি করব। মেয়েটার কথায় তার পাশে থাকা বান্ধবীরাও জোরে জোরে হাসতে লাগলো। আস্তাগফিরুল্লাহ, এটা কি বলেন আপনি? হ্যাঁ ঠিকই বলছি। দেখি তুই চশমা পরছিস। বাপরে, দেখি দেখি। না না, আমি চশমা ছাড়া দেখতে পাই না। এটা কোন জন্মের চশমা রে? মনে হয় তোর দাদা তোর জন্য রেখে গেছে। না, আমার মা কিনে দিছে। এবার তুই 10 বার কান ধরে উঠবস কর। কেন? আমি কি করছি? আমার চশমা ফিরিয়ে দেন, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। চশমা আজ পাবি না, 10 বার কান ধরে উঠবস কর, তাহলে পাবি। করতেই হবে? হ্যাঁ, নয়তো আমার বান্ধবীরা তোকে ধর্ষণ করবে। ওকে, করতেছি। 1 2 3 9 10 হয়ে গেছে। এবার দিয়ে দেন প্লিজ। চশমা নিবি? চশমা আয় নে। মেয়েটা আমার চশমা হাতে নিয়ে সেই লেভেলের হাসি দিচ্ছে, সাথে তার বান্ধবীরাও হাসছে। আমাকে এক অবলা ছেলে পেয়ে এরা ইচ্ছে মতো মজা করে যাচ্ছে। প্লিজ দিয়ে দেন না, আমি চশমা ছাড়া চলতে পারি না। চশমা পাবি না। আপনি যা বললেন তা তো করলাম, এবার দিয়ে দেন। যা এখান থেকে। প্লিজ আপু, দিয়ে দেন। তোকে যেতে বলছি না, যা এখান থেকে। এই, তোরা রেডি হয়ে যা তো। যাচ্ছি। কি আর করার, অন্ধের মতো হাত আগে বাড়িয়ে দিয়ে দিয়ে হাঁটতে লাগলাম। 2 থেকে 3 উষ্টা খেয়ে পড়লাম। আমার পড়ে যাওয়া দেখে মেয়েগুলো সমান তালে হেসে যাচ্ছে। একটু মায়াদয়াও কি তাদের মনে নাই? আমি হাঁটতে না পেরে উষ্টা খেয়ে পড়ে যাচ্ছি আর তারা হাসছে। আমি এভাবে পড়তে পড়তে অবশেষে ক্লাসরুমের কাছে গেলাম, কিন্তু ক্লাস কোনটা এটা আমি জানি না, তাই খুঁজতে লাগলাম। একটু পর ওই মেয়েগুলো আবার আমার কাছে আসলো। আমি কণ্ঠ শুনে বুঝে গেলাম। ভাইয়া, তুমি কি ক্লাসরুম খুঁজতেছো? হ্যাঁ আপু, প্লিজ বলে দিন। অবশ্যই। আসলে সরি, আমরা চশমাটা দূরে ফেলে দিয়েছি, নয়তো দিয়ে দিতাম। কিছু মনে করিয়েন না। এবার চলেন, আমি আপনার ক্লাসরুমে পৌঁছে দিচ্ছি। ঠিক আছে, তবে আমায় শুধু দেখিয়ে দিলেই হবে। আচ্ছা, আপনি যা চান তাই হবে। এই দিক দিয়ে যে সোজা গিয়ে বামে একটু ঘুরে হাঁটলেই ওইটাই আপনার ক্লাসরুম। ধন্যবাদ আপনাদের। আসলে আমি প্রথমে আপনাদের অনেক খারাপ মনে করেছিলাম, কিন্তু আপনারা অনেক ভালো। জি ভাইয়া, আপনিও অনেক ভালো। যান, এবার ক্লাসরুমে যান। ক্লাসের বেল দিচ্ছে। এই বলে মেয়েটার দেখানো পথে হাঁটতে লাগলাম। মেয়েগুলো কোথায় গেল জানি না। আমি হাঁটতে হাঁটতে আসলাম। সেই রুমে প্রবেশ করতে যাব, এমন সময় হঠাৎ আমার কাঁধে কার যেন হাতের স্পর্শ পেলাম। সঙ্গে সঙ্গে আমি থমকে দাঁড়িয়ে গেলাম। আরে, এদিকে কোথায় যাচ্ছেন? কথাটা শুনে বুঝতে পারলাম কণ্ঠটা মেয়ের, কিন্তু আগের মেয়েটার মতো না, এটা আলাদা।
আমি পেছনে ফিরলাম। আসলে চশমা না থাকায় আমি ঝাপসা দেখছিলাম। আমি পরিষ্কার করে দেখার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তখন মেয়েটা হাত উপরে এনে আমার চোখে চশমা পরিয়ে দিল। আমি খেয়াল করে দেখলাম চশমাটা আমারই। এবার আমি সামনে থাকা মেয়েটার দিকে তাকাতেই জমে পাথর হয়ে গেলাম। কি সুন্দর চেহারা, যেন আকাশ থেকে পড়া পরী। তার অপরূপ চেহারার দিকে তাকাতেই আমি কোথায় যেন হারিয়ে গেলাম। হঠাৎ মেয়েটার কথায় আমি বাস্তবে ফিরে আসলাম। আমি একটু থতমত খেয়ে গেলাম। এটা দেখে মেয়েটা একটু হাসলো। আমি তো আবার শেষ। একটা চমক কেটে না উঠতেই আর একটা চমক খেলাম, কিন্তু তবুও নিজেকে আটকে রাখলাম। আপনি কি এই কলেজের নতুন? জি হ্যাঁ। এদিকে কোথায় যাচ্ছিলেন? যেন মনে হচ্ছে আপনি অন্ধ। আসলে ওই মেয়েগুলো আমার চশমা কেড়ে নিয়ে ফেলে দিছিল, তাই আমি অন্ধ হয়ে গেছিলাম। আর এদিকে আমি ক্লাসরুমে যাচ্ছিলাম। আমার এই কথা শুনে ওই দিক দিয়ে যাওয়া ছেলে মেয়েগুলো হাসতে লাগলো, কিন্তু কেন হাসলো এটা বুঝলাম না। ওইদিকে কোনো ক্লাসরুম নেই, ওইদিকে টয়লেট। তাহলে কি মেয়েটা আমায়? হ্যাঁ, আপনার বোকা বানিয়েছে। ওর নাম নীলা, এখানকার চেয়ারম্যানের মেয়ে। কলেজে নতুন যারাই আসে তাদের এভাবে র্যাগিং করে। ওহ, তার মানে ওই গুন্ডা মেয়েটার নাম নীলা। হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম সুমি, ফার্স্ট ইয়ারে পড়ি। আমার নাম আসাদুল, আমিও আপনার সাথেই পড়ি। ও আচ্ছা, তাহলে চলো আমার সাথে। চলেন। তারপর আমি মেয়েটার সাথে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমার ক্লাসরুমে চলে আসলাম। এসে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। তাই আমরা বাইরে দাঁড়িয়ে ভেতরে যাওয়ার জন্য স্যারের কাছে অনুমতি চাইলাম। স্যার আমাদের দিকে তাকিয়ে অনুমতি দিল। আমি ভেতরে এসে তো আর একটা চমক খেলাম। সেই গুন্ডি মেয়ে নীলা এখানে বসে আছে। তার মানে সেও আমাদের ক্লাসেরই। তবে তাতে কি হয়েছে, আমি আমার মনে পড়াশোনা করব এই ভেবে তাকিয়ে খুঁজলাম ফাঁকা সিট, আর সবার শেষে দেখলাম একটা ফাঁকা সিট। আমি এদিক ওদিক না তাকিয়ে সোজা পেছনে চলে গেলাম আর বইটা রেখে বসে পড়লাম। আজকে বছরের প্রথম ক্লাস, সেজন্য পড়াশোনা বাদ দিয়ে পরিচয় নিতেই সময় কেটে গেল। সবাই সবার পরিচয় দিল, আমিও আমার পরিচয় দিলাম। এরপর ক্লাস শেষে স্যার চলে গেল আর আমি ওভাবেই বসে রইলাম। তখন নীলা আর তার বান্ধবীরা বলতে লাগলো। এরপর ক্লাস শেষে স্যার চলে গেল আর আমি ওভাবেই বসে রইলাম। তখন নীলা আর তার বান্ধবীরা বলতে লাগলো, ভাইয়া ক্লাসরুমটা কেমন লাগলো? এই কথা বলে নীলা অনেক জোরে হাসতে লাগলো আর তার সাথে সাথে তার বান্ধবীরাও হাসতে লাগলো। আমি তাদের কোনো কথার উত্তর না দিয়ে বসে রইলাম। কিন্তু তবুও নীলা এবং তার বান্ধবীরা আমায় নিয়ে মজা করা কিছুতেই বন্ধ করল না। আমার অনেক খারাপ লাগছে। এভাবে কয়েকটা মেয়ে আমায় নিয়ে হাসাহাসি করতেছে আর আমি বোবার মতো হাঁ করে বসে আছি, কারণ আমার করার কিছু নেই। আমি নিচের দিকে তাকিয়ে বসে আছি। তখন সুমি এসে আমার পাশে বসলো। আমি তখন কিছুটা সাহস আর শান্তি পেলাম। কি করছো? দেখতেই তো পাচ্ছেন আমায় নিয়ে তারা কত মজা করছে, হাসাহাসি করতেছে। ওদের কাজ ওরা করবে, তোমার কাজ তুমি করবা। আমি আর সুমি কথা বলতে বলতে ক্লাসে স্যার চলে আসলো। ফলে যে যার সিটে বসে পড়ল আর আমি তো আমার সিটেই বসেছিলাম। স্যার ক্লাসে এসে ক্লাস শুরু করলো। আমি ক্লাসে মনোযোগ দিলাম আর এদিকে নীলা সহ তার সব বান্ধবীরা আমায় নিয়ে মজা করতে লাগলো। ক্লাস কোনোরকম শেষ করলাম। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ক্লাসরুম থেকে বের হতেই আবার নীলা আমায় ডাকলো। জি আপু, বলেন। কিরে, তোর কত বড় সাহস আমায় আপু বলিস? তো কি করব? কিচ্ছু বলতে হবে না। কিন্তু তুই কোথায় যাস? বাসায় যাচ্ছি। কেন? বাসায় যাচ্ছিস অথচ আমায় না বলে? আপনাই কেন বলবো? কি কি বললি তুই? আপনাই কেন বলতে হবে? তোর এত বড় সাহস আমায় প্রশ্ন করিস? তুই জানিস আমি চাইলে তোর কি অবস্থা করতে পারি? আমি কি করলাম?
তাই আমার খারাপ অবস্থা করবেন? তুই আমার মুখে মুখে কথা বলার সাহস কোথায় থেকে পেলি? আমি তো শুধু আপনার কথার উত্তর দিলাম। এই, তোরা সবাই মিলে ওর ব্যাগ থেকে বই বের কর। আরে কি করছেন? আরে আরে নীলার কথা বলতে দেরি হলো, কিন্তু তার বান্ধবীদের কাজটা করতে দেরি হলো না। মুহূর্তের মধ্যে আমার কাছ থেকে আমার ব্যাগটা কেড়ে নিল। আমি অনেক বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো কাজ হলো না। নীলার বান্ধবীরা আমার কোনো কথাই শুনল না। আমার কাছ থেকে আমার ব্যাগটা কেড়ে নিয়ে আমার সমস্ত বই মাটিতে ফেলে দিল, আর সমান তালে তারা সবাই হাসতে লাগলো। আমি এখন কি করব বুঝতে পারলাম না, তাই নীলার বান্ধবীদের কাছ থেকে আমার ফাঁকা ব্যাগ ছিনিয়ে নিলাম, আর মাটিতে পড়ে থাকা আমার বইগুলো উঠাতে লাগলাম। তবুও তাদের হাসি থামলো না। হাসছে আর আমার ব্যাগ ধরে টানাটানি করছে। আমি কিছু না বলে বইগুলো উঠাতে লাগলাম। কিরে, এতক্ষণ তো খুব বড় বড় কথা বলছিলি। আমি কিছু বললাম না, বইগুলো তুলে নিয়ে চলে আসতে লাগলাম। তখন পেছন থেকে নীলা আবার বলল, এই শোন, তোকে কি আমরা যেতে বলছি? না। তাহলে যাস কেন? ওই তো স্যার আসতেছে। কই কই? আমি এই কথা বলাতে তখন নীলা পেছনে তাকালো। তখন আমি দিলাম এক উড়াধুরা দৌড়। এক দৌড়ে কলেজের গেটের বাইরে চলে আসলাম। পেছন থেকে নীলা অনেক গালাগালি সহ অনেক কিছু বলল। আমি তার কথায় কান দিলাম না। সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। কয়েকদিন পর কলেজে চলে গেলাম, কিন্তু আজকে কলেজের গেটে দাঁড়িয়ে ভাবলাম নীলা আর তার বান্ধবীরা নিশ্চয়ই আজকে আবার আমায় ডাকবে, আর কি করবে কে জানে। আমি এসব ভাবতে ভাবতে অনেকটা সাহস বুকে নিয়ে কলেজে প্রবেশ করলাম। এক পা দুপা করে এগুচ্ছি আর এদিক ওদিক তাকাচ্ছি। তখন পাশ থেকে একটা ছেলে আমায় ডাকলো। আমি ছেলেটা ডাক শুনে তার দিকে গেলাম আর তার সামনে দাঁড়িয়ে গেলাম। ছেলেটা আমার হাতে একটা কাগজ দিয়ে বলল, এটা যেন আমি সামনে থাকা মেয়েটাকে দিই। আমি প্রথমে রাজি হলাম না, কিন্তু ছেলেটা আমায় অনেক অনুরোধ করলো, যা দেখে আমার অনেক দয়া হলো। তারপর হাতে চিরকুট নিয়ে সামনে এগোতে লাগলাম। মেয়েটা অন্যদিকে তাকিয়ে আছে, তাই আমি তার পেছনে গিয়ে দাঁড়ালাম। এই যে শুনছেন, এটা আপনার জন্য। এই কথা বলে আমি নিচের দিকে তাকালাম। অনেকক্ষণ হলো, কিন্তু মেয়েটার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। ঘটনা কি? ঘটনা জানার জন্য আমি চোখ তুলে তার দিকে তাকাইলাম, আর তাকাতেই তো বাপরে বাপ, চোখ মুখ একদম লাল কালার ধারণ করছে এবং বুঝতে পারছি কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আর এটা কোনো অন্য মেয়ে নয়, এটা নীলা। এবার তো আমি পুরোপুরি শেষ। আমার তো ভেতর থেকে সব কিছু কাঁপতে লাগলো। কি করব ঠিক বুঝতে পারলাম না। আসলে আমি দেই নাই, কিন্তু যা পেছনে তাকিয়ে দেখি ওই ছেলেগুলো আর নেই। কি হলো এটা? ওরা তো ওখানেই ছিল, কিন্তু হঠাৎ গেল কোথায়? দেখি কি এটা। এই বলে নীলা আমার হাত থেকে চিরকুট নিয়ে নিল। আমি নিজেও তো জানি না এতে কি লেখা আছে। আমায় ওই ছেলেগুলো দিল, কিন্তু এখন তো ওই ছেলেগুলোও নাই। তখন নীলা চিরকুটটা নিয়ে পড়তে লাগলো। এই নীলা, আমি তোরে ভালোবাসি, আমি তোরে বিয়ে করতে চাই, তোর সাথে বা। নীলার মুখে চিরকুটের কথা শুনে আমি নিজেই শেষ, কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই। এটা তো আমি দিই নাই। কিরে, তোর এত বড় সাহস? তুই আমায় তুই বলে ডাকিস? ছি, কি বলছেন এসব? এটা আমার নয়, এটা কয়েকটা ছেলে আমায় আপনাকে দেওয়ার জন্য দিল। তো কই ছেলেরা? ওখানেই বসেছিল। এখন ধরা পড়ে গেছিস, বাঁচার জন্য হাজার বাহানা। না, সত্যি বলছি আমি। একটা আনস্মার্ট ছেলে, যার কোনো স্মার্টনেস নেই, দেখতে একদম কেউ ভূতের মতো, আর তুই আমায় চিঠি দিস? তোর এত বড় সাহস! আরে বিশ্বাস করেন, আমি এটা দেইনি। চুপ, একদম মিথ্যা বলবি না। তোদের মতো ক্যারেক্টারলেস ছেলেদের অনেক ভালো করে চেনা আছে আমার। আপনার ভুল হচ্ছে। তোকে তো আজ আমি ছাড়বো না, প্রধান শিক্ষকের কাছে নিয়ে যাব। দেখুন, আমার কথা শুনুন। তোকে আজ এমন পানিশমেন্ট খাওয়াবো যাতে সারা জীবন মনে থাকে। চল।
আরে আমার কথাটা তো আগে শুনবেন। চোরের মায়ের বড় গলা। আমার বাবার অনেক সম্পত্তি দেখে তোর লোভ লেগে গেছে, ভেবেছি সময় পটাতে পারলে সব তোর, কখনো না। আরে আপনি ভুল বুঝতেছেন। আজ তোকে দেখাবো নীলা কি জিনিস। একথা বলে নীলা আমায় নিয়ে প্রধান শিক্ষকের অফিসে চলে আসলো আর স্যারকে উল্টাপাল্টা সব বলল। আমি যা করিনি সেটাও বলল। স্যার, এই ছেলে আমায় ডিস্টার্ব করে, আমায় খারাপ খারাপ প্রস্তাব দেয়, সবাইকে বলে আমি নাকি তার বউ। আর এই দেখেন আজকে চিঠি দিয়েছে। স্যার, আসলে এটা আমি দেই নাই, ক্যান্টিনে থাকা ছেলেগুলো আমায় নীলাকে দিতে বলেছে। স্যার, ওর কথা শুনবেন না, ওর কথা সব মিথ্যা। আমায় প্রায় খারাপ খারাপ চিরকুট দেয়, কিন্তু আজকে আমার ধৈর্যের সীমা ভেঙে গেছে। আজকে এর কিছু একটা করুন। স্যার বিশ্বাস করেন, আমি এটা করিনি। চুপ, লুচ্চার বাচ্চা লুচ্চা, তোর বাবা কি একটু শিক্ষা দেয়নি? নীলা, তুমি চুপ করো। ওকে স্যার, কিন্তু ওকে আপনি কঠিন শাস্তি দেন। আসাদুল, এটা কেন করছো? স্যার আমি কিচ্ছু করি নাই, বিশ্বাস করেন। স্যার, চোরের মায়ের বড় কথা। কলেজে কি তুমি এসব করতে আসো আসাদুল? একটা ছেলে তোমায় এটা দিতে দিল আর তখন তুমি নিয়ে নিবে? এটা কোনো কথা? স্যার আমার কথা কেন বিশ্বাস করেন না? তুই এক নাম্বারের একটা বেয়াদব। তোর বাবা মা এসব বেয়াদবি শিক্ষা দিয়েছে, তারা হয়তো নিজেরাও এমন। দেখুন, আমায় যা বলবেন বলেন, কিন্তু আমার বাবা মা নিয়ে একটা কথাও বলবেন না। সত্যি কথা বললে সবারই গায়ে লাগে। প্রথমে আমি তোকে দেখে ভাবছিলাম তুই একটা ভদ্র ছেলে, কিন্তু তুই তো এক নাম্বার অভদ্র ছেলে। ভদ্র হয়ে আসছিলাম, কিন্তু আপনারা তো ভদ্র ছেলেকে থাকতে দেবেন না। তোমরা চুপ করো। স্যার দেখেছেন, আপনার সামনে বড় গলায় কথা বলে, এত সাহস কত? নীলা চুপ। আসাদুল, তুমি যে বলছো তুমি এসব করনি, তাহলে এর প্রমাণ দিতে পারবে? না স্যার, কারণ আমি বুঝে গেছি তারা আমায় ফাঁসানোর জন্য এটা করেছে। তাহলে কি করে বুঝবো তুমি সত্যি বলছো নাকি মিথ্যা? স্যার, ও পুরাটাই মিথ্যা বলছে, একটা বানানো কাহিনী। তবে হ্যাঁ পারবো, আপনি আমাদের ক্লাসে চলেন। ওকে। তারপর আমি, নীলা আর প্রধান শিক্ষক তিনজন মিলে আমাদের ক্লাসে রওনা হলাম। ক্লাসে এসে দেখি স্যার ক্লাস নিচ্ছে। হেড স্যারকে দেখে স্যার সালাম দিয়ে দাঁড়িয়ে গেল। এই, তোমাদের মধ্যে আসাদুলকে এই চিটকোট কে দিয়েছো? ওই তো স্যার, ওই তিনজন। স্যারের কথা অনুযায়ী তারা দাঁড়িয়ে গেল আর সোজা সাপটা অস্বীকার করলো। আমি জানতাম তারা এটাই করবে, তবুও স্যার অনেক ভয় দেখালো, তাতেও তারা স্বীকার করলো না। এবার পুরো দোষ আমার উপর পড়ল। স্যার আমায় নিয়ে আবার বাইরে আসলো আর বলল, ওরা তো অস্বীকার করলো। স্যার, ওরা সত্যি বলছে, ওরা আমার বন্ধু, আর বন্ধু হয়ে আমার সাথে এসব কাজ করবে না। এই ছেলেটাই এসব করেছে, আপনি ওকে শাস্তি দিন। স্যার এবার দেখবেন আসল খেলা। কিসের? আপনার কাছে ফোন আছে? ওটা আমায় দিন। স্যার, চুরি করবে, এদের বিশ্বাস নেই, টাকার জন্য এরা সব কিছু করতে পারে। স্যার দেন, ভয় নেই, শুধু আমার ফোনের সাথে কানেক্ট করব কলের মাধ্যমে। কি করতে যাচ্ছ তুমি? শাস্তি যখন পেতেই হবে, তখন একটা শেষ চেষ্টা করে দেখি। আমি আমার ফোন থেকে আপনার ফোনে কল দিয়ে রাখছি। আমি যেখানেই থাকি আমার কথা আপনি শুনতে পাবেন। এবার আমি ওদের সাথে কথা বলবো। ওকে। স্যার, তাহলে আমি ক্লাসে যাই? না, একদম না, কারণ বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করা যায়। ঠিক বলছো, তুমি এখানেই থাকবে। কিন্তু স্যার। তাহলে আমার অফিসে চলো। তখন স্যার নীলাকে নিয়ে অফিসে চলে গেল আর আমি ক্লাসের ভেতর প্রবেশ করলাম। ক্লাসে এসে সোজা গিয়ে ওই তিনজনের কাছে বসলাম। আপনারা স্যারকে কেন মিথ্যা বললেন? আপনাদের জন্য আমায় কলেজ থেকে বের করে দিল। কে তুই ভাই? আরে ভাই, আমায় কলেজ থেকে বের করে দিয়েছে। এই ক্লাস আমার শেষ ক্লাস। কেন ভাই? কলেজ থেকে তো চলেই যাব, তার আগে আমি জানতে চাই কেন এমন করলি আমার সাথে?
এটা তো প্ল্যান ছিল, কিসের প্ল্যান? তোকে কলেজ থেকে বের করে দেওয়া। কিন্তু কেন? আমি এমন কি করছি? অনেক কিছুই। সেটা তোমাদের নাকি অন্য কারো? তুই তো চলেই যাচ্ছিস, তাই বলে দিই, তুই নীলার অনেক ক্ষতি করেছিস, যার জন্য আমরা 4 জন মিলে তোকে কলেজ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য প্ল্যান করি। বাপ রে, খুব ভালো প্ল্যান তো। আর এত বুদ্ধি তোমাদের, কিন্তু একটুও ব্রেন নাই, কারণ সব কথা সব জায়গায় বলা যায় না। গুড বাই। আর হ্যাঁ, কলেজ থেকে বিদায় নেওয়ার জন্য রেডি থাকো। মানে এই তুই কি বলছিস এইসব? এখন বুঝতে পারবি। স্যার আসেন। কথা বলে আমি পকেট থেকে ফোন বের করে কল কেটে দিলাম। একটু পর হেড স্যার আর নীলা ক্লাসরুমে চলে আসলো। এই 3 জন দাঁড়াও। জি স্যার। সব কথা সব জায়গায় বলতে নেই, এটা কি জানো না? সরি স্যার। বের হও কলেজ থেকে, আর এই কলেজে আসবে না। আর কোনো কথাই হলো না, বাকিটা ইতিহাস রয়ে গেল। স্যার ওই 3 জনকে অনেক বকাবকি করে কলেজ থেকে বের করে দিল। এবার ক্লাস শেষ করে আমি বাইরে এসে দেখি ওই 3 জন চলে যাচ্ছে। আমি দৌড়ে তাদের কাছে যাই আর তাদের সাথে হাঁটতে লাগি। ভাই এটা বল, আমি নীলার এমন কি করেছি যার জন্য সে আমায় কলেজ থেকে বের করতে চায়? সব কথা সব জায়গায় বলতে নেই। আরে এখন বলতে পারিস, কোনো সমস্যা নাই। তার আগে এটা বল, এই হেড স্যার এই সামান্য ভুল করার জন্য কেন কলেজ থেকে বের করলো? আসলে দুনিয়ার যত কলেজ আছে তার সব থেকে আজব কলেজ হলো এইটা, যেখানে কোনো ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে মার খাওয়ানো চাইতে তাকে সঙ্গে সঙ্গে কলেজ থেকে বের করে দেওয়া। কিন্তু নীলাকে কেন দিল না? নীলা এখানকার চেয়ারম্যানের মেয়ে, তাই। ও, এবার আসল পয়েন্ট বল। আসলে ভাই, তুই কলেজে আসার আগে সবার থেকে টপ ছিল নীলা, আর নীলার বাবা তাই চায়। কিন্তু তুই আসার পর ঠিকমতো পড়া করতে লাগবে, নিয়মিত ক্লাস করতে লাগবে এবং নীলার থেকে ওপরে চলে গেলে, আর এটা যদি নীলার বাবা জানতে পারে তাহলে নীলাকে অনেক পানিশমেন্ট দিবে। আর সেজন্য আমায় কলেজ থেকে বের করার প্ল্যান করলি? হ্যাঁ, কিন্তু এখন আমাদেরকেই কলেজ থেকে চলে যেতে হচ্ছে। এই জন্য লোকে বলে কাউকে গর্তে ফেলার জন্য গর্ত বানালে সেখানে নিজেকেই পড়তে হবে। হ্যাঁ ভাই। আচ্ছা, এত কিছু থাকতে তোরা এই চিঠির প্ল্যান কেন করলি? এটা জানি না। আচ্ছা এটা বল, তোর নীলাপুর সাথে আমায় কেমন মানাবে? একদম অস্থির ভাই। সত্যি বলছিস তো? হুম। আচ্ছা এবার তোরা যা, পরে কথা হবে। তারপর আমি সেখান থেকে সোজা ক্যান্টিনে চলে আসলাম। এসে দেখি সুমি একা একা বসে আছে। আমি তার পাশে গিয়ে বসলাম। কি রে কুত্তা, কি হয়েছিল রে? আরে তেমন কিছু না, নীলা আমায় কলেজ থেকে বের করে দেওয়ার জন্য প্ল্যান করছিল। ও, আসলে নিরামি এটা একদম অন্যরকম, কারো ভালো নিজে দেখতে পারে না। সে চাই সবসময় সে সবার উপরে থাকবে, সবাই তার কথা মতো থাকবে। আচ্ছা একটা কথা বলতো। কি কথা? নীলার সাথে আমি প্রেম করলে কেমন হবে রে? তুই কি পাগল নাকি? যে মেয়ে তোকে দু চোখে দেখতে পায় না সেই মেয়ের সাথে তুই প্রেম করতে চাচ্ছিস? হ্যাঁ রে, এরকম মেয়ের সাথে প্রেম করতেই বেশি মজা। কিন্তু নীলা তো কখনোই রাজি হবে না। রাজি হলে প্রেম করার মজাটাই তো হারিয়ে যাবে। আমি রাজি করাবো। জীবনেও পারবি না। পারবো। আচ্ছা চেষ্টা করে দেখ, পরে আবার আমার কাছেই ফিরে আসতে হবে। সর কুত্তি, কি এসব বলছিস? দেখিস আমার কথাই সত্যি হবে। মাথা হবে, চল ক্লাসে চল। চল। তারপর আমি আর সুমি ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে দেখি নীলা নেই। দেখে অবাক হলাম। আজ পর্যন্ত তাকে ক্লাস মিস করতে দেখি নাই, আর আজকে কিনা ক্লাসেই আসে নাই। ঘটনা কি? বিষয়টা অনেক চিন্তার। তাই আমি কোনো রকম ক্লাস শেষ করে বের হলাম নীলাকে খোঁজার উদ্দেশ্যে। কিন্তু ক্যান্টিনে পেলাম না। যেখানে তারা আড্ডা দিত সেখানেও নেই। কিছুক্ষণ পর তো আমি সেই লেভেলের অবাক হলাম। দেখলাম কলেজের গেট দিয়ে প্রবেশ করতেছে, কিন্তু মনটা একটু খারাপ।
মনে হয় বাসা থেকে পানিশমেন্ট দিছে, সেজন্য তার মন খারাপ। কিন্তু কোনো ব্যাপার নয়, আমি আছি তো, আমি তার মন ভালো করে দেব। এই বলে আমি তার কাছে গেলাম আর হাত তুলে হাই বললাম। সে চোখ তুলে আমায় দেখে আবার হাঁটতে লাগলো। বাসায় কি পানিশমেন্ট দিছে? একদম মিথ্যা বলবি না। কেন? তোর জন্য, শুধু তোর জন্য আজকে বাবা আমায় থাপ্পড় দিল। আমি তোকে ছাড়বো না। আমি তো তাই চাই, কোনোদিন যেন আমায় না ছাড়ো। কেন? কারণ আমি তোমায় ভালোবাসি। নয়, হ্যাঁ। কখন থেকে? তোমায় চিঠি দেওয়ার পর থেকে। তোর কি মাথা ঠিক আছে? এখন পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু পরে কি হবে বলতে পারছি না। দেখ, এখন আমার মন ভালো নেই, তাই প্লিজ এখন আমার সাথে পাগলামি করিস না। মন ভালো নেই বলেই তো পাগলামি করছি, মন ভালো করার জন্য। এই, তুই কি বাংলা খেয়ে আসছিস নাকি? ছি ছি, এসব খায় না। এসবের চেয়ে তো তোমার নেশায় অনেক বেশি। উফ, তুই এখান থেকে যাবি? যাবার জন্য তো আসি নাই। তোকে তো আমি কিস করতে মন চাইলে করতে পারো, নিষেধ করব না। এই, তোর সমস্যা কি রে? তখন থেকে কি চাতা বলে যাচ্ছিস? আমার মন ভালো নেই বলে কিছু বলছি না কিন্তু। তোমার তো মন ভালো না থাকলেও আমার ভালো আছে, তাই আমারটাই দুজন ভাগ করে নেব। বিরক্তির একটা সীমা থাকা দরকার, বুঝলি? যা এখান থেকে। আইসে ভালোবাসে। প্রথম ভালোবাসায় এমন চড় থাপ্পড় খেতেই হয়। প্লিজ, তোর পায়ে পড়ি, এখন আমার মন ভালো নেই, আমায় একটু একা থাকতে দে প্লিজ। মন খারাপ হলে একা থাকতে নেই, আমি তো আছি তোমার পাশে। এইটাই তো আমার সব থেকে বড় কারণ। প্লিজ আমায় বিরক্ত করিস না, আমার ভালো লাগছে না। একবার বলো তুমিও আমায় ভালোবাসো, তাহলে আমিও চলে যাব। এই, আমি ওয়াশরুমে যাচ্ছি, তুইও যাবি নাকি? সর এখান থেকে। ওহ সরি। তারপর আমি সেখান থেকে সরে আসলাম। লেডিস ওয়াশরুমে গেলে মায়াগো কেলানি নিশ্চিত, তাই সেখান থেকেই ঘুরে আসলাম। আজকে অনেক জ্বালিয়েছি নীলাকে, মন খারাপ আছে সেজন্য আমায় হয়তো কিছু বলল না, নয়তো এতক্ষণে আমার 12টা বাজিয়ে দিত। সেই দিনের মতো ক্লাস শেষ করে কলেজ থেকে বেরিয়ে আসতে দেখি নীলার বাবা মানে চেয়ারম্যান সাহেব গাড়ি নিয়ে হাজির। সবাই তো অবাক, হঠাৎ চেয়ারম্যান সাহেব কলেজে কেন আসলো? সবাই যে যার জায়গায় দাঁড়িয়ে গেল। আমি মাঠের এক পাশে দাঁড়িয়ে রইলাম। পকেট থেকে মাস্ক বের করে মুখে লাগিয়ে দিলাম। তখন দেখি নীলা কলেজ থেকে মাঠে আসলো। কি রে, তুই মাস্ক পরলি কেন? আরে এসব চেয়ারম্যান মেম্বারদের কাছেই বেশি ভাইরাস থাকে বুঝলি, তাই সেফটি লাগিয়ে নিলাম। তোর মন চাইলে তুইও পরে নে। থাক বাবা, দরকার নেই, তুই পরে বেঁচে থাক। আমি না বাঁচলে তোকে কে ভাত দিবে? আইসে। এবার এদিকে নীলা তার বাবাকে দেখে সামনে এগিয়ে আসলো। তাকে দেখে মনে হলো অনেক ভয়ে ভয়ে আছে। এবার চেয়ারম্যান সাহেব নীলাকে ডেকে নিল আর বলল যে ছেলের সাথে সে অমন কাজ করেছে তাকে যেন সরি বলে। এটা শুনে আমি ফিটফাট হয়ে দাঁড়িয়ে গেলাম। তখন নীলা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো আর হাঁটতে হাঁটতে এগিয়ে আসলো। সরি। আই লাভ ইউ। নীলা আমায় সরি বলল আর আমি আস্তে করে তাকে আই লাভ ইউ বললাম। এটা শুনে নীলা একটু হাসি খুশির মতো হলো, কিন্তু সেটা অপ্রকাশিত। আর এদিকে আমার বান্ধবী নামে কুত্তি তার পা দিয়ে আমার পায়ে বাড়ি দিল। আমি রোমাঞ্চকর দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে রইলাম, আর নীলা একবার আমার দিকে তাকিয়ে আবার তার বাবার দিকে তাকালো। তারপর নীলার বাবা নীলাকে গাড়িতে উঠতে বলল। নীলা চুপচাপ উঠে পড়ল। তখন নীলার বাবা উঠে ড্রাইভারকে যেতে বলল, ফলে ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে রওনা দিল। কুত্তি, তুই আমায় লাথি দিলি কেন? শালা, তুই যে ওকে আই লাভ ইউ বললি, এটা যদি ওর বাবা দেখতে পেত তাহলে তোর 12টা বাজিয়ে দিত। আরে আমি কি ফিডার খাওয়া বাচ্চা? আমার তো তাই মনে হয়। তুই এখনো সেই ছোট বাচ্চাই আছিস, বাচ্চার মতো চলাফেরা, বাচ্চাদের সাথে খেলাধুলা। ওসব করতে ভালো লাগে তাই করি। কচু, চল এবার বাসার দিকে চল। কোনোদিন তো তোর বাসায় নিয়ে গেলি না। তুই যা, আমি একটু পর আসতেছি। কি করবি আবার তুই? কোন মেয়ের সাথে কথা বলবি? আরে ধুর, আমার একটা কাজ আছে, তুই যা। আমিও যাবো তোর সাথে, চল। তুই বাসায় না গেলে আঙ্কেল আন্টি অনেক চিন্তা করবে, তুই চলে যা। মাথা,
আমার সাথে আর কথা বলবি না। আচ্ছা, কালকে থেকে আবার। ওকে, বাই। কুত্তা তুই একটা। তুই অনেক অনেক কিউট একটা কুত্তি। যা এবার। তারপর সুমি চলে গেল আর আমিও আমার বাসায় চলে গেলাম। পরের দিন আবার কলেজে আসলাম। কলেজে এসে গেটে দাঁড়িয়ে রইলাম কখন আমার মজনু আসবে, তার অপেক্ষায় আমি বসে রইলাম। অনেকক্ষণ পর আমার মজনুর গাড়ি এসে থামলো। আমি সেদিকে তাকিয়ে রইলাম। নীলা গাড়ি থেকে নেমে ক্লাসের দিকে রওনা হলো। আমি পেছন থেকে তাকে ডাক দিলাম। সে এক প্রকার বিরক্তকর ভাব নিয়ে দাঁড়ালো। হ্যালো ম্যাডাম, রাত কেমন কাটলো? আজকে আবার শুরু করছিস? আমি তো এখনো কিছুই শুরু করি নাই। তোমার অনুমতি পেলে শুরু করতাম। কি করবি? হ্যাঁ, তোমায় পটানো। এই এই লিমিটের মধ্যে থাকার চেষ্টা কর। লিমিটের মধ্যে আছি বলেই এখনো চুপচাপ। তা না হলে এতক্ষণে তোমায় উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতাম। তুই কিন্তু একটু বেশিই করছিস। নীলা একথা বলতেই আমি নীলার গালে একটা ছোট্ট করে কিস করে দিলাম। এটাকে বলে বেশি করা। অনেক দিন থেকে তোর এসব দেখছি, কিন্তু কিচ্ছু বলছি না। আর এতেই তোর সাহস বেড়ে গেছে, তাই না? বামন হয়ে চাতে হাত দেওয়ার সাহস তোকে কে দিয়েছে? দেখে তো তোকে একটা চাকর মনে হয়। আর তুই কি না আমায় প্রপোজ করতে আসছিস? জানিস কত ছেলে আমার পেছনে পড়ে আছে? এমন কথা শুনে আমি মাথা নিচু করে নিলাম। কোনো কথা বলার মতো খুঁজে পেলাম না। আর কখনো যদি আমার সামনে তোকে দেখেছি তাহলে তোকে আমি... এই বলে নীলা চলে গেল আর আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। একটু পর পেছন থেকে সুমি আমার হাত ধরলো। খুব ভালো লাগছে কি? এসব শুনতে কি তোর খুবই ভালো লাগছে? আরে তুই আর কতদিন এভাবে অপমান হবি? একটুও কি খারাপ লাগে না? লাগে তো, তবে আমার জন্য নয়, ওর জন্য। কারণ একদিন সে নিজে এসে আমায় চাইবে, আমার সাথে থাকতে চাইবে, জীবন পার করতে চাইবে। এত কিছু ভাবা ঠিক নয়। আরে এসব বাদ দে, চল ক্লাসে যাব। তারপর আমি আর সুমি ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে দেখি নীলা তার বান্ধবীদের সাথে বসে থেকে হাসছে। আর সেই হাসি দেখে আমি শেষ। মাম্মা, আমি মরে যাচ্ছি রে। কেন, তোর কি হয়েছে? তুই কি ঠিক আছিস? আমার বুক ফেটে যাচ্ছে। কেন বল আমায়, হঠাৎ কি হলো? আরে মামা, ওইদিকে দেখ। নীলার হাসি দেখে তো আমি মরে যাবো রে মামা। শালা কুত্তা বাদর রাক্ষস সরের থেকে। আরে আরে, তোর আবার কি হলো? এই বলে আমি সুমির পেছনে পেছনে দৌড় দিলাম। দৌড়ে এসে একটা ফাঁকা টেবিলে বসলাম। একটু পর ক্লাসে স্যার আসলো। ক্লাসে মনোযোগ দিলাম। আসলে ক্লাসটা ছিল ম্যাথ নিয়ে, তাই আমার তো মনোযোগ দিতেই হবে। মনোযোগ সহকারে ক্লাসটা শেষ করলাম। ক্লাস শেষ করে বেরিয়ে আসলাম। ক্যান্টিনে গিয়ে দাঁড়াতেই দেখি নীলা আসলো। এটা দেখে আমি বসে পড়লাম। হারিয়ে ফেলেছি ভাষা, ফিরে পেয়েছি ভালোবাসা, জানি না কি করে তোমায় দেব শুভেচ্ছা। এতক্ষণে জায়গাটা আমার জন্য পরিপূর্ণ হলো। আসুন মিস, বসুন আমার মনের এক কোণায়। তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? ভালোবাসায় লজ্জা শরম আছে, কিন্তু সেটা জায়গা মতো। চুপ! ভালোবাসা? তোদের মতো ফকির তো টাকার পাগল। আমার বাবার অনেক টাকা পয়সা দেখে তোর লোভ হয়েছে, তাই তো আমার পিছনে পড়ে আছিস। চাই না আমি টাকা পয়সা, আর চাই না বাড়ি গাড়ি, তোমায় শুধু চাই আমি। তোর কি এমন যোগ্যতা আছে আমায় ভালোবাসার, বল? কি হলো বল? আছে তো, মন ভরা ভালোবাসা, যেটা দিয়ে তোমায় সারা জীবন ভালোবাসলেও ফুরাবে না। আছে বুক ভরা স্বপ্ন, যা 7 জনম তোমার সাথে কাটালেও শেষ হবে না। আছে একটা মন, যেই মনে তোমায় হাজার হাজার বছর রাখবো। আছে একটা জীবন, যে জীবনের প্রতিটি মুহূর্ত আমি তোমায় হাসি খুশি রাখবো। এতে আমার জীবন দিয়ে দিতে হলেও তাও দিতে রাজি আমি। কারণ শুধু একটাই, আমি তোমার প্রেমে পাগল। আমি পাগল প্রিয়। আমার এমন কথা শুনে নীলার চোখ আটকে গেল, আর ক্যান্টিনে থাকা সবাই জোরে হাততালি দিল। আমি মুচকি হাসি দিয়ে ধন্যবাদ জানালাম সবাইকে। এসব ভালোবাসা আমি অনেক দেখেছি। হয়তো দেখেছ অনেক ভালোবাসা, কিন্তু বিশ্বাস করো প্রিয়, আমি হব তোমার শ্রেষ্ঠ চাওয়া পাওয়া। এবার এসব বন্ধ করো প্লিজ। শুধু এসব কেন, তুমি চাইলে আমার জীবন বন্ধ করতে রাজি। এখানে আসাটাই আমার সব থেকে বড় ভুল।
আরে আরে, নীলা সেখান থেকে ঘুরে চলে গেল। আমি তার পেছনে পেছনে গিয়ে তার বান্ধবীদের পাঠিয়ে দিলাম। তারপর তাকে বললাম, আমায় মেরে ফেলতে এই তোমার রাগটাই যথেষ্ট, কারণ এই রাগের উপর আমি অনেক দুর্বল। চোখ লাল, গাল লাল, সাথে ঠোঁটও লাল। চুপ, একদম চুপ। আর একটাও বাজে কথা বলবি না। শোন, এসব বাজে বাজে কথা বলে যদি ভাবিস আমি পটে যাব তাহলে ভুল করছিস। তার মানে তুমি জেনে গেছো আমি তোমায় পটাচ্ছি? বাপরে, কি পাওয়ার! উফ, তুই কি হ্যাঁ, এত অপমান করছি মারছি তবু আমার পিছু ছাড়িস না? তোর সমস্যা কি? সমস্যা একটাই, আমি তোমায় ভালোবাসি। বাট আমি তোকে বাসি না, আর কখনো বাসবও না। নট প্রবলেম, একদিন বাসবা। আশাটা ছেড়ে দে। আশাতেই হয় বাসা। এই, তুই এখান থেকে যাবি? না, যাব না। ক্লাস ছাড়া ফাঁকা টাইমে নীলার সাথে ঘুরলাম, কথা বললাম, রাগারাগি করলাম। ক্লাসের সময় হতেই ক্লাসে চলে গেলাম। কিন্তু ক্লাসে আজকে নীলা পড়া না পারার কারণে স্যারের কাছে পানিশমেন্ট খেলো, আর আমি পড়া পারায় আমায় নিয়ে অনেক প্রশংসা করলো। তারপর ক্লাস শেষে বাইরে এসে নীলা বলল, তুই একটু পড়াশোনা করে আমার থেকে বেশি ভালো ছাত্র সেজেছিস, আর তাই তোর এত সাহস। ফাঁকিবাজি করে কলেজ টপার হইছিস, নয়তো তুই আমার আশেপাশেও আসতে পারবি না। আমি তো সব সময় তোমার পাশেই আছি। বাজে কথা বাদ দিয়ে ক্লাসে যাও। এরপর আমি আর নীলা কথা বলতে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে স্যার সবাইকে পরীক্ষার রুটিন বলে দিল, কবে কোনটা পরীক্ষা হবে। আমি সেটা তুলে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে মন দিয়ে পড়াশোনা করতে লাগলাম। আর দুদিন পর পরীক্ষা, তাই মনোযোগ দিয়ে পড়লাম। পরীক্ষার ঠিক আগের দিন রাতে সুমি আমায় কল দিয়ে তার বাসায় ডাকলো। আমি চলে গেলাম। সেখানে গিয়ে দেখি সুমি বসে আছে। আসলে সে গণিতে আটকে গেছে, তাই আমায় ডাকছে। আমি তাকে সমাধান করিয়ে দিলাম, আর তারপর আবার বাসায় রওনা হলাম। রাস্তায় হঠাৎ একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়িয়ে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তারপর আমি দেখি গাড়ি থেকে আমার মজনু বেরিয়ে আসলো। হাই টপার। হ্যালো। কোথা থেকে আসা হচ্ছিল? কই, কোথাও না, এমনি ঘুরছি আর কি। ও, তুমি কোথায় থেকে আসলে? আর বলো না, অনেক বড় সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা? আসলে কয়েকটা ম্যাথে সমস্যা। স্যারের কাছে গেছিলাম কিন্তু স্যার নাই। আচ্ছা, তুমি কি আমার 10টা মিনিট সময় দিতে পারবা? তোমার জন্য তো হাজার হাজার বছর দিতে রাজি। ধুর, পাগলামি করো না তো। কালকে পরীক্ষা, আজকের মধ্যে সমাধান করতে হবে। আমি করে দেব, তবে তোমার চাওয়া 10 মিনিট আমায় দিতে হবে। ওকে। দাও, খাতা দাও। আমি নীলার কাছ থেকে খাতা নিয়ে পাশের একটা দোকানে বসে পড়লাম আর ম্যাথের সমাধান করিয়ে দিলাম। তার সাথে দোকানদার চাচাকে বলে চা দিতে বললাম। ম্যাথের সমাধান করতে করতে ভাবলাম, যেই মেয়ে আমায় মানতেই পারে না সে আজ গাড়ি থামিয়ে আমার সাথে কথা বলল। ঘটনা কিছু আছে নাকি? কিন্তু আমি আর সেসব না ভেবে ম্যাথের সমাধান করিয়ে দিলাম। তখন নীলা আমায় ধন্যবাদ জানিয়ে একটা ছোট্ট বাটি হাতে ধরিয়ে দিল। স্যারের জন্য এটা নিয়ে আসছিলাম, কিন্তু স্যারের কাজ তো তুমিই করিয়ে দিলা, তাই এটা তোমার জন্য। আরও অনেক কাজ করিয়ে দিব, আর তার বদলে তোমায় চাইব, অন্য কিছু না। অনেক রাত হয়েছে, এবার বাসায় যাও। তারপর সেখান থেকে নীলার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। নীলা আমায় বাসায় রেখে যেতে চাইল, কিন্তু আমি নিষেধ করলাম। তাই আর সেটা করলো না। আমি বাটিটা নিয়ে গিয়ে বাসায় রেখে দিলাম, আর কিছুক্ষণ পরে তারপর শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে পরীক্ষা দেওয়ার জন্য কলেজে চলে আসলাম। আমি এসে দেখি আমার মজনুটা এখনো আসে নাই, তাই তার জন্য অপেক্ষা করলাম। একটু পর নীলা এসে গাড়ি থেকে নামলো আর আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আমি ঠিক তার কিছু বুঝলাম না। এই, তুমি কি ঠিক আছো? কেন, আমার আবার কি হবে? না মানে এমনি বন্ধু হিসাবে জিজ্ঞেস করলাম। শুধুই কি বন্ধু নাকি অন্য কিছু? বলো বলো। ধুর,
তুমি শুধু ধ্যাত চলো। তারপর আমি আর নীলা একসঙ্গে পরীক্ষার হলে চলে গেলাম। কিন্তু কয়েকদিন থেকে নীলার আচরণ কেমন জানি অন্যরকম হয়ে গেছে। আগের মতো আমায় আর অপমান করে না, রাগারাগি করে না। ভাবলাম হয়তো সেও আমায় ভালোবাসতে লেগেছে, হয়তো আমাকেও পছন্দ করতে লাগছে, সেজন্য হয়তো আমার সাথে ভালো করে কথা বলে। তো আমি তার এমন আচরণে অনেক খুশি হলাম। অবশেষে ভালোবাসার মানুষকে কাছে পেলাম, যাকে মন থেকে চাইলাম তাকে হয়তো পেলাম। মনে তো আমার লাড্ডু ফুটতেছিল, আর সেই ফুটন্ত লাড্ডু নিয়ে পরীক্ষা দিলাম। অনেক খুশি খুশি লাগছে। বিশ্বাস হচ্ছে না যে নীলাও আমায় পছন্দ করে। পরের দিন পরীক্ষা দেওয়ার সময় নীলা আমার কাছ থেকে বলে নিল, কিন্তু সে আমায় কিছু বলে দিল না। তবুও আমি আমার মতো করে লিখলাম। পরীক্ষা শেষ করে বাইরে আসলাম। নীলা হাসতে হাসতে বাইরে আসলো। তার হাসি দেখেই তো আমি অজ্ঞান হয়ে গেলাম। কেমন পরীক্ষা দিলা? আর অবশ্য ক্লাস টপার, পরীক্ষা তো ভালোই দিবা। তা তো অবশ্যই ম্যাডাম। প্রথম দুইটা তো ভালোই দিলা, কালকে থেকে আসতে পারলে তো দিবা। কেন, তুমি আমায় বিয়ে করে আটকে রাখবে নাকি? না, কার ভাগ্যে কি আছে কেউ বলতে পারে? আমার ভাগ্যে তুমি আছো, এটাই সত্যি। সেটা সময় হলেই দেখা যাবে। আজকে পাই, অনেক কাজ আছে আমার। তারপর নীলা আমাদের বিদায় জানিয়ে চলে গেল। আমি আর সুমি কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছি। কিছু দূর যাওয়ার পর সুমিকে তার বান্ধবীদের সাথে পাঠিয়ে দিলাম, আর আমি একা একা বাসার দিকে যেতে লাগলাম। রাস্তায় একা হাঁটছিলাম, হঠাৎ আমার সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়ে গেল। আমি চোখ উপরের দিকে করে তাকিয়ে দেখি গাড়িতে কয়েকটা ছেলে মুখে মাস্ক পরে আছে। আমায় দেখে তারা সবাই নেমে গেল। আমি কিছু বুঝে ওঠার আগেই আমায় আচ্ছা মতো কেলানি দিতে শুরু করলো। প্রথম তাদের একটু বাধা দিতে সক্ষম হলেও পরে টিকতে পারলাম না। তারা আমায় ইচ্ছে মতো মেরে চলে গেল। অনেক মারার ফলে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর কি হয়েছে জানি না। অনেকক্ষণ পর চোখ খুলে দেখি আমি হাসপাতালে শুয়ে আছি। আমার পাশে বসে আছে সুমি। আমি নিজেকে সামলে নিলাম। তারপর সুমিকে জিজ্ঞেস করলাম, আমায় এখানে কে আনলো? আমি। প্রতিদিন তুই আমায় আগে বাসায় পাঠিয়ে তুই কোথায় যাস এটা জানার জন্য আমি চুপি চুপি তোর পেছনে পেছনে যেতে লাগি। কিন্তু আমি তোর কাছে গিয়ে দেখি কয়েকটা ছেলে তোকে মেরে গায়েতে উঠে চলে গেল। আমি তখনই দৌড়ে গিয়ে তোকে জড়িয়ে চিৎকার শুরু করি। আমার চিৎকার শুনে আশেপাশের মানুষেরা এগিয়ে আসে। তারপর তোকে হাসপাতালে নিয়ে আসি। আসলে আমি এক জেলে পরিবারের ছেলে। আমার বাবার পেশা হচ্ছে মাছ ধরা। কলেজ থেকে অনেকটা দূরে আমাদের বাসা। অনেক ইচ্ছে ছিল বড় কলেজে পড়াশোনা করার, কিন্তু টাকার অভাবে হয় নাই। অনেক কষ্ট করে এই কলেজে ভর্তি হই, কিন্তু আমার বাবা মা চাইতো না যে আমি কলেজে আমার পরিবারের কথা কাউকে জানাই। তাই আমি কাউকে আমার বাবার নাম বা আমার বাসার অ্যাড্রেস কাউকে বলতাম না, এমনকি তোকেও না। পাগল, পৃথিবীতে কারো পেশা ছোট না, সবাই সমান। তোর বাবা মাছ না ধরলে আমাদের মতো বড় লোকেরা কোথায় মাছ পেত? তোর বাবা মা আসতেছে, আমি ফোন করছিলাম। তুই নম্বর কোথায় পেলি? তোর ফোন চেক করছিলাম যে তোর পরিবারের কাউকে জানাবো, তখন তোর বাবার নাম্বার পাই। ও, কিন্তু ওরা কারা যারা তোকে মারলো, আর কেনই বা মারলো? সেটা তো আমি বুঝতে পারছি না। কারা আমায় মারতে পারে? কে ওরা? ওদের সাথে তোর কোনো শত্রুতা আছে নাকি? আরে আমি ওদের প্রথম দেখছি। সত্যি বল কিন্তু। আরে সত্যি, তোর কসম। আর তোর কসম করে কখনো আমি মিথ্যা বলেছি বল? তা তো বুঝলাম, কিন্তু ওরা কেন তোকে মারতে চায়? সেই প্রশ্ন তো আমারও। আমি ওদের কি এমন ক্ষতি করেছি? জানি না, তবে কালকে পরীক্ষা আছে, আর আজকে তোর হাত ভেঙে গেল। কিভাবে পরীক্ষা দিবি? আমায় আগে বাসায় নিয়ে চল। এখন কি করে তোকে বাসায় নিয়ে যাই? তোর শরীরের অবস্থা খুব একটা ভালো না। তবুও আমি বাসায় যাব। যাবি তো ঠিক আছে, আঙ্কেল আন্টি এসে পৌঁছাক তারপর যাস। তারপর আমি বেডের উপর শুয়ে ঘুমিয়ে পড়লাম। ক্লান্ত লাগছে, যার জন্য খুব সহজে ঘুম ধরে গেল। অনেকক্ষণ পর সুমির ডাকে ঘুম ভাঙল। চোখ খুলে তাকিয়ে দেখি আমার বাবা মা দাঁড়িয়ে আছে। তাদের সাথে কথা বললাম আর বললাম আমি বাসায় যাব। তখন আমার বাবা হাসপাতালে ডাক্তারের সাথে কথা বলে
আমার বাসায় যাওয়ার জন্য সব ঠিকঠাক করলো। এরপর একটা গাড়ি ঠিক করে বাসায় চলে গেলাম। বাসায় এসে আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। পুরো শরীরে অনেক ব্যথা, কোনো কিছু করতে ভালো লাগে না। ঘুমের ঔষধ খাওয়ার কারণে ঘুম চলে আসলো। রাতে খাবার জন্য আম্মু ডাকলো, কিন্তু আমি উঠে না করে দিলাম। না খেয়ে আবার ঘুমিয়ে গেলাম। পড়াশোনা আর করা হলো না। কালকে পরীক্ষা, অথচ রাতে একটুও পড়া হলো না। আর হবেই কি করে? এমন শরীরে কি করে পড়ব? পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে একটু বই নিয়ে বসলাম। তখন সুমি আসলো। আমি আর সুমি পড়ছিলাম, তখন আম্মু এসে বলল, আশাদুল, হ্যাঁ বলো। তোর পড়ার টেবিলে একটা বাটিতে একটু খাবার ছিল, ওটা কার? আমার? কেন? ওটা খাওয়ার পর থেকে নাকি শিয়াম পায়খানা করতে করতে শেষ হয়ে যাচ্ছে। কি বলো এসব? কালকে খাওয়ার পর থেকে এমন অবস্থা। কিন্তু ওটা তো আমায় নীলা দিয়েছিল। আসলে সেদিন রাতে ওর সাথে রাস্তায় দেখা হয়েছিল, আর আমি একটা ম্যাথ সমাধান করে দিয়েছি বলে আমায় দিয়েছিল। কিন্তু আমি না খেয়ে আমার চাচাতো ভাইকে দিয়েছিলাম। যে মেয়ে কখনো তোকে মেনে নিতেই পারেনি, আর সে তোকে খাবার দিল আর তুইও নিয়ে নিলি। যদি কিছু মিশিয়ে রাখে, মানে রেখেছেই তো। এক মিনিট। পরীক্ষার আগের দিন নীলা আমায় খাবার দেয়, আর সেই খাবারেই কিছু একটা মেশায় যাতে পরের দিন আমি পরীক্ষা দিতে না পারি। আর পরের দিন আমায় কলেজে দেখে নীলা সেই অবাক হয়েছিল, কারণ সে জানতো আমি ওটা খেলে অসুস্থ হব। কিন্তু আমার কিছুই যখন হলো না, তখন পরীক্ষার পরে আমায় বলল আমি নাকি কালকে, মানে আজকে পরীক্ষা দিতেই যেতে পারবো না। তার মানে সে আগে থেকেই জানতো যে আমার কিছু একটা হবে, নীলাই তোকে মারার জন্য লোক পাঠিয়েছে, যাতে আমি পরীক্ষা দিতে যেতে না পারি আর নীলা কলেজ টপার হয়। আমি প্রথমেই তোকে বলেছিলাম ও খুব খারাপ একটা মেয়ে, নিজেকে সবার চেয়ে বড় করতে যা ইচ্ছে করতে পারে। আমি ভাবতেও পারিনি নীলা টপার হওয়ার জন্য আমার সাথে ভালো ব্যবহার, আমার খোঁজ নেওয়া, রাস্তায় দেখা হলে কথা বলা, আমার সাথে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলা, এমনকি ভালোবাসা দেখানো, এই সব কিছুই ছিল নাটক। শুধু কলেজ টপার হওয়ার জন্য এসব কিছু করলো। এতক্ষণে তুই এটা বুঝলি? আমি জানতাম নীলা তোর সাথে অভিনয় করছে। এখন কি করবি? ওর জন্য তো আমি আমার জীবনটাও দিতে রাজি ছিলাম, কিন্তু ও আমায় মারার জন্য। ছি। পরীক্ষার সময় হয়ে যাচ্ছে, চল। নীলার এসব কাহিনী দেখে আমার মন ভেঙে গেল। অনেক কষ্ট হলো বুকে, তবুও নিজের কষ্ট নিজের কাছে রেখে পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি আর সুমি একসঙ্গে কলেজের দিকে রওনা হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে কলেজে এসে পৌঁছে গেলাম। কলেজে এসে আমি আর নীলার জন্য অপেক্ষা করলাম না, সোজা পরীক্ষার হলে ঢুকে গেলাম। আমার সিটে আমি বসে পড়লাম। কিছু ভালো লাগছে না আমার, তাই মন খারাপ করে বসে রইলাম। নিচের দিকে তাকিয়ে আছি, তখন সুমি এসে আমার কাঁধে হাত রাখলো। আমি চোখ তুলে তাকিয়ে দেখি সুমি আমার দিকে তাকিয়ে সুমি আমার পাশে বসলো আর বলল, মন খারাপ করিস না রে। আরে কিসের মন খারাপ? এমনিতেই শরীর খারাপ, তাই ভালো লাগে না। আমি জানি কেন তোর মন খারাপ। আরে ওসব কিছু না। বাদ দে, সময় হয়ে গেছে, থাক। আমি আমার সিটে গেলাম, মন দিয়ে পরীক্ষা দে। তারপর সুমি উঠে তার সিটে গিয়ে বসলো। তখন নীলা এসে আমার দিকে এক অবাক দৃষ্টিতে তাকালো। আমি একবার তার দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকালাম। আমার হাতে ব্যান্ডেজ, কপালে ব্যান্ডেজ। এটা দেখে নীলা হয়তো অনেকটা অবাক হয়ে গেছে, কিন্তু সে নিজেই তো এটা করেছে। লোক পাঠিয়ে আমায় মারতে চেয়েছে, আর এখন এসে সাধু সাজা হচ্ছে। এসব নাটক আর আমার ভালো লাগছে না। আমি আর নীলার দিকে না তাকিয়ে মনোযোগ দিলাম পরীক্ষার খাতায়। মন দিয়ে পরীক্ষা শেষ করলাম। শেষে আমি আর সুমি বাসার দিকে রওনা হলাম। তখন পেছন থেকে নীলা আমায় ডাকলো। ইচ্ছা না থাকা সত্ত্বেও দাঁড়িয়ে রইলাম। কি ব্যাপার? হ্যাঁ, প্রতিদিন পরীক্ষা শুরু হওয়ার আগে আমার জন্য অপেক্ষা করো, কিন্তু আজকে করনি কেন? মন চায়নি তাই। আর তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? হাতে মাথায় ব্যান্ডেজ লাগানো কেন? নীলার এমন প্রশ্ন দেখে আমি অবাক হলাম। তার চোখের দিকে তাকিয়ে রইলাম, যে নিজেই আমার এমন অবস্থা করলো, আর সে জিজ্ঞাসা করছে কি হয়েছে। কি আজব পাবলিক। এমন করছো যেন কিছুই জানো না। জানি না বললেই তো জিজ্ঞেস করলাম, কি হয়েছে? না তেমন কিছু না, এমনিতেই।
বলো কি হয়েছে? বললাম তো কিচ্ছু না। আর আমার এখন ভালো লাগছে না, আমি বাসায় যাব। কিন্তু আমার কথাটা তো আগে শোনো। বাই। আরে আরে শোনো। আমি নীলার কোনো কথা না শুনে সুমির সাথে হাঁটতে লাগলাম। পেছনে নীলা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তবুও আমি কিছু বললাম না। মুখে কিছু প্রকাশ না করলেও মনে মনে অনেক ঝড় বয়ে যাচ্ছে, যেটা না পারছি সইতে আর না পারছি কাউকে বলতে। সুমিকে বিদায় জানিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। মন আর শরীর কোনোটাই ভালো নেই, তাই রুমে গিয়ে একা একা শুয়ে পড়লাম। বারবার সেই সব ঘটনাগুলো চোখের সামনে ভেসে আসছে। মানুষ এতটা বেঈমান হতে পারে? আমার দুর্বলতাকে সে কাজে লাগালো, আমার দুর্বলতার সে সুযোগ নিল। এসব ভাবতে ভাবতে বিকেল হয়ে গেল। বিকেলে আজ আর কোথাও ঘুরতে গেলাম না, বাসায় মন খারাপ করে বসে রইলাম। পরের দিন আবার কলেজে গেলাম, আর নীলার সাথে কোনো রকম কথা বললাম না। এভাবে 4টা পরীক্ষা শেষ হয়ে গেল, কিন্তু একদিনও নীলার সাথে কথা বললাম না। কিন্তু নীলা আমার সাথে কথা বলতে চায়, আমি না বলেই চলে আসি। পরের দিন আবার পরীক্ষা দিতে যাই এবং পরীক্ষা শেষ করে বাসায় আসার সময় নীলা এসে আমার পথ আটকালো। আমি তাকে এড়িয়ে যেতে চেয়েও পারলাম না, কারণ নীলা সেরকম সুযোগ দিল না। এই তোমার সমস্যা কি? হ্যাঁ, যখনই আমি তোমায় ঘৃণা করতাম, 1000বার অপমান করতাম, মারতাম, তখন তুমি 1000বার এসে আমায় বলতে ভালোবাসি। কিন্তু আজ আমি তোমার কাছে যেতে চাচ্ছি আর তুমি পালিয়ে যাচ্ছ। তোমার সমস্যা কি? কিছু কিছু মানুষের কাছ থেকে পালিয়ে যাওয়াটাই সব থেকে ভালো হয়ে দাঁড়ায়। কিন্তু আমার কাছ থেকে কেন পালাচ্ছ? নিজেকে জিজ্ঞেস করো, উত্তর পেয়ে যাবে। মানে? বাই। এ কথা বলে আমি সেখান থেকে হাঁটতে লাগলাম, সাথে সুমিও ছিল। সেখান থেকে সুমিকে তার বাসায় দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। আর এভাবে প্রত্যেকটা পরীক্ষা শেষ করলাম। পরীক্ষা শেষ করে বাসায় বসে থাকলাম না, ঘোরাঘুরি করতে বাইরে গেলাম। এতে আমার মনটাও ভালো হবে আর পরিবেশটাও পাল্টানো হবে। তাই বাসায় বসে না থেকে বাইরে থেকে ঘুরে আসলাম। আজকে আমাদের রেজাল্ট দিবে। আমি কলেজে যেতে চাইছিলাম না, কিন্তু সুমির কথার জোরাজুরিতে যেতে হলো। আমি আর সুমি কলেজে চলে আসলাম। এসে দেখি নীলা বসে আছে। আমি গিয়ে তার পাশে বসলাম, আর সুমি তার বান্ধবীদের সাথে চলে গেল। কি খবর টপার? টপার তো তুমি। ধুর, টপার হওয়ার জন্য এত কিছু করলা? আমি অনেক চেষ্টা করছি। ম্যাডাম, জীবনে শুধু টপার হওয়াই বড় কিছু না, তার থেকে তো বড় কিছু হলো প্রেম। আর যাকে আমরা ভালোবাসি তার জন্য আমরা সব কিছু করতে পারি। জানো, আমার মন চায় আমি সবার থেকে বড় হব। মনে প্রেম হলে না, সবার কাছে না হলেও প্রিয় মানুষটার কাছে ছোট হতে মন চায়। তাই নাকি? আমি মনের কথা তোমার নামে পুরা করে রাখছি, কিন্তু বাইরের খাতা ফাঁকা। মানে? কিছু না, যাও এবার সবার কাছ থেকে অভিনন্দন নিয়ে আসো। আর আমারটা আগেই জানিয়ে দিলাম। ও যা, আমি টপার হলে তো বলবে। আগে যাও তো। তারপর নীলা সেখান থেকে উঠে চলে গেল, আর আমি সেখানে বসে রইলাম। এদিকে নীলা রেজাল্ট শুনে তো সেই লেভেলের অবাক, কারণ সে ফার্স্ট হয়েছে। কিন্তু এটাতে খুশি হলেও সে আমার নাম খুঁজতে লাগলো, কিন্তু লিস্টে আমার নাম পেল না। তাই চলে গেল হেড স্যারের রুমে, আর আমার সম্পর্কে জিজ্ঞেস করলো। পাস করলে তো নাম পাবে। মানে? কারণ সে পুরো খাতা ফাঁকা রেখেছে। মানে কি বলছেন? একজন কলেজ টপার কেন খাতা ফাঁকা রাখবে? তুমি নিজের চোখেই দেখো। নীলার সামনে আমার খাতাগুলো স্যার ফেলে দিল, আর নীলা সেই খাতা তুলে দেখলো সত্যি আমার সব খাতা ফাঁকা। নীলা আর সেখানে দাঁড়িয়ে না থেকে দৌড়ে সেই আগের জায়গায় আবার ফিরে আসলো। আমি নীলাকে আসতে দেখে মুস্কি মুস্কি হাসলাম। এটা কি করে সম্ভব? ক্লাস টপার পরীক্ষায় খাতা ফাঁকা রাখলো কেন? এমন সময় আবার বলা কথাটা নীলা মনে হলো। আমি মনের কথা তোমার নামে ফুরা করে রাখছি, কিন্তু বায়োরের খাতা ফাঁকা, তার মানে আসাদুল ইচ্ছে করে এটা করছে। কিন্তু কেন করলো এটা? এটা তুমি কেন করলে? কখনো কখনো ভোগে নয়, ত্যাগেই শান্তি হয় ম্যাডাম। এটা করে নিজেকে কি প্রমাণ করতে চাইছো? প্রমাণ আমি কিচ্ছু করতে বা করার চেষ্টাও করছি না। যার অধিকার তাকে ফিরিয়ে দিলাম।
কিন্তু এটা তো তোমার অধিকার ছিল, তুমি ক্লাসের ফার্স্ট বয় ছিলে। কোনো একদিন ছিলাম, কিন্তু যে মানুষটা টপার হওয়ার জন্য এত কিছু করলো, এত রিস্ক নিল, সেই তো আসল অধিকারী। আমি অনেক চেষ্টা করছি। সেটা তো আমার থেকে বেশি কেউ জানে না। একটা কথা বলবা? নিজেকে কি মনে করো, খুব বড় দয়ালু? খাতায় কিছু না লেখে নিজে ফেল করে আরেকজনকে টপার করে দিয়ে কি নিজেকে অনেক দয়ালু মনে করো? এমনটা কিছুই না। আচ্ছা, কয়েকদিন আগে আমার পেছনে ছায়ার মতো লেগে থাকতে, বারবার কাছের কাছে একটা কথাই বলতে যেতে, কিন্তু হঠাৎ করে এমন পাল্টে গেলে কেন? সব সময় মানুষ একরকম থাকতে নেই। যাকে আমরা খুব আপন ভাবি তারাই আমাদের পিঠে চাকু মারে, এটাই বাস্তব। অনেক বড় বড় কথা বলতে শুরু করে দিয়েছ, মনে হচ্ছে সামনে ব্যাকরণ লেখার চিন্তা আছে। আরে না, যার জীবন মন প্রাণ কিছুই নেই তার আবার এসব কি করে হবে? জানো, আজকে আমি খুব খুশি, যেটা বলে বোঝাতে পারবো না। জানি। তাই আজকে আমি তোমায় একটা কথা বলতে চাই, যেটা শুনে হয়তো তুমি অবাক হবে, কিন্তু এখন বলা খুব প্রয়োজন। বলো। আমি তোমায় ভালোবাসি। হা হা। জানতাম তুমি হাসবে, কিন্তু এটাই সত্যি। প্রথমে আমি তোমায় অবহেলা করছি, অপমান করছি, কিন্তু পরে আমি বুঝতে পারছি যে আমি তোমায় ভালোবাসি। এটা আবার কিসের জন্য? পরীক্ষা তো হয়েই গেল, কলেজ টপারও হয়ে গেলে, এবার কি হতে বাকি আছে? কি বলছো এসব? হ্যাঁ, ঠিকই বলছি। তোমরা তো আবার নিজের লক্ষ্য পূরণের জন্য সব কিছু করতে পারো। কাউকে খাবারের মধ্যে কিছু মিশিয়ে খাওয়াতেও পারো, আরও কত কি করতে পারো। আমি মানছি আমি অহংকারী ছিলাম, টপার হওয়ার জন্য অনেক পাগলামি করছি, ক্লাসে তোমায় অনেক অপমান করছি, কিন্তু বিশ্বাস করো, মন থেকে আমি সত্যিই তোমায় ভালোবাসি। কিন্তু তুমি এসব কি বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝতেও পারবে না। যাই হোক, একটা কথা মনে রাখবেন মিস টপার, যারা আপনার উপর অনেক দুর্বল থাকবে, নিজের স্বার্থ হাসিলের জন্য তাদের কখনো আপনি ব্যবহার করবেন না। আসাদুল, আমি তোমায় ভালোবাসি। সরি। প্লিজ আসাদুল, আমায় বিশ্বাস করো, আমি সত্যিই তোমায় ভালোবাসি। প্লিজ। এ কথা বলে আমি সেখান থেকে উঠে চলে আসলাম। চোখ বেয়ে হঠাৎ বৃষ্টি হয়ে দুঃখগুলো বেরিয়ে আসতে লাগলো, যা আটকানোর মতো শক্তি আমার ছিল না। সেখান থেকে সোজা বাসায় চলে আসি। রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ি। চোখ থেকে পানি পড়ে বালিশে জমা হলো। শুয়ে থাকতে থাকতে লাফ দিয়ে উঠে বসলাম। কি যেন একটা মনে হলো, যার কারণে শোয়া থেকে উঠে বসলাম, কিন্তু আশেপাশে তাকিয়ে দেখি অন্ধকার। আসলে বিকেল হয়ে গেছে আর আমার রুমের দরজা সব বন্ধ আছে, যার কারণে আমার ঘর পুরো অন্ধকার। আমি সেখান থেকে উঠে গিয়ে দরজা খুলে দিলাম, বসে রইলাম। তারপর ফ্রেশ হয়ে বাসাতেই বসে রইলাম। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। আমিও ঠিক দরজা খুলে দেখি সুমি বাইরে দাঁড়িয়ে আছে আর তার পেছনে নীলা দাঁড়িয়ে আছে। সুমিকে দেখে আমি একটু খুশি হয়েছিলাম, কিন্তু পেছনে নীলাকে দেখে যেটা হারিয়ে গেছে, দরজা ওভাবেই রেখে আমি আবার ভেতরে এসে বসলাম। সুমির সাথে সাথে নীলাও আমাদের বাড়িতে প্রবেশ করলো। সুমি, তুই আসবি তো আসবি, একা আসবি, তুই কেন অন্য কাউকে আনতে গেলি? কেন? আমি আসলে কি ক্ষতি তোমার? ক্ষতির বিষয় না, কিন্তু তুমি কেন বিশ্বাস করছো না? আমি তোমায় সত্যি সত্যি অনেক ভালোবাসি। আমি কি করছি? হ্যাঁ, অহংকারের মাথায় একটা ভুল করে ফেলেছি, যার কি কোনো ক্ষমা নেই। নীলা এসব বলতে লাগলো, তখন বাইরে থেকে এ সময় আম্মু এসে উপস্থিত হলো। আম্মু নীলাকে দেখে তো অনেকটা রেগে গেল। আরে সুমিমা, কখন এলে? এই তো আন্টি, এক্ষুনি এলাম। তো এই মেয়েটা কে? আন্টি, এর নাম হচ্ছে নীলা। কোন নীলা? যে নীলা পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য আমার ছেলেকে... আরে আম্মু, আমি আম্মুকে বলতে না দিয়ে থামিয়ে দিলাম। নীলা মাথা নিচু করে নিল। এই মেয়ে, তুমি কি চাও? হ্যাঁ, আমার ছেলের জীবন নিয়ে খেলার অধিকার তোমায় কে দিয়েছে? আন্টি, আমি কেন আপনার ছেলের জীবন নিয়ে খেলতে যাব? কেন আপনারা আমায় বিশ্বাস করছেন না? আমি এসব কিচ্ছু করিনি। আসাদুলকে মারার জন্য না আমি লোক পাঠিয়েছি, আর না তাকে মারতে চেয়েছি। আমি বলছি, সে দুপুরে আমার বাসায় আসে। প্রথমে আমি তাকে অনেক অপমান করি, পরে সে আমার কাছে জানতে চায় তোর সাথে ঠিক কি কি হয়েছে। তখন আমি বলে দিই, তারপর সে তোর বাসায় আসতে চায়।
দেখো আসাদুল, আমায় বিশ্বাস করো, আমি এসব কিছু করিনি। তুমি আমায় ভুল বুঝতেছো। তোমায় যদি আমি মারতেই চাইতাম তাহলে এখন ভালোবাসার অধিকার নিয়ে তোমার কাছে ছুটে আসতাম না। আশাদুল, আমারও মনে হচ্ছে নীলা সত্যি বলছে, কারণ পরীক্ষার অনেক আগে থেকে নীলা তোর প্রতি দুর্বল হয়ে পড়ে। আরে দুর্বলের কি বলি, এসব কিছু নাটক ছিল, নাটক। ফার্স্ট হওয়ার জন্য আমার সাথে এসব নাটক করেছে। না, এসবে কোনো নাটক নয়। আগে তোমায় ঘৃণা করলেও হঠাৎ করেই তোমায় দেখে ভালো লাগতে লাগে, তোমার প্রতি মন বসে যায়, কিন্তু ভিতরকার অহংকার সেটাকে বালি চাপা দিত। অনেক গল্প শুনিয়েছ আমায়, এবার থামো প্লিজ। প্লিজ বোঝার চেষ্টা করো, আমি সত্যিই তোমায় ভালোবাসি। আন্টি ওকে একটু বোঝান, আমি ওর জন্য এখানে ছুটে এসেছি। আশাদুল, ও তোকে সত্যি ভালোবাসে রে। তুই চুপ থাক। আসাদুল, আমার কাছে বেশি সময় নাই, আমার বাবা যে কোনো সময় চলে আসবে। প্লিজ আমায় মেনে নাও, আমি তোমায় ছাড়া বাঁচবো না। আমার এখনো মনে হচ্ছে তুমি আবার নতুন কোনো অভিনয় নিয়ে হাজির হয়েছ। ঠিক এমন সময় দরজার বাইরে কয়েকটা গাড়ি এসে থামলো, আর সেখান থেকে নেমে আসলো চেয়ারম্যান সাহেব, মানে নীলার বাবা। নীলা, এসব অভিনয় বাদ দিয়ে তোমার বাবার সাথে চলে যাও। না আন্টি প্লিজ, আমি যাব না। আশাদুল, কিছু একটা কর। আম্মু তুমি চুপ থাকো। এরপর চেয়ারম্যান সাহেব আমাদের বাসার মধ্যে প্রবেশ করলো আর নীলার হাত ধরে নিয়ে বেরিয়ে যেতে লাগলো, কিন্তু নীলা হাত ঝিটকানি দিয়ে বলল, না আমি যাব না, আমি আসাদুলকে ভালোবাসি। কি? তুই এটা চেয়ারম্যানের মেয়ে হয়ে একটা জেলের ছেলেকে ভালোবাসিস? এটা আমি কখনো মেনে নিব না। আর ওর কি এমন যোগ্যতা আছে তোকে ভালোবাসার? চল বাসায়। না আমি যাব না। আরে মা, আমাদের বাসার চাকরের মূল্য এই জেলের থেকে বেশি। চল বাসায় চল। না বাবা, আমায় ছাড়ো। আন্টি চল এখান থেকে। তারপর নীলাকে জোর করে নিয়ে চলে গেল তার বাবা মা। আমি দাঁড়িয়ে থেকে দেখলাম, কিন্তু কিছু করলাম না। নীলার বাবা নীলাকে নিয়ে এসে বাসায় আটকে রাখে। কয়েকদিন পর তার বিয়ের কথা বলে। সেই রাতে নীলা আবার আমার কাছে ফোন করে। তোমার অবহেলার পাত্রী। হ্যালো, কে? কি চান? চেয়েছিলাম তোমায়, কিন্তু তুমি হলে না। বাজে কথা শোনার মতো টাইম আমার কাছে নাই। বাজে মেয়ের তো বাজে কথাই হবে। তোমায় ভালোবাসার কারণে আজ আমি বাজে মেয়ে, তোমায় সারা জীবনের জন্য কাছে চাওয়ার কারণে আমি বাজে। তো যাই হোক, আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। এটা তো অনেক খুশির খবর। ছি, এটাই তোমার সেই পাগলের মতো ভালোবাসা যাকে আমি 1000 বার অপমান করলেও ভালোবাসি বলতো? সেই ভালোবাসা আজ হারিয়ে গেছে, ভালোবাসার মানুষটাই হারিয়েছে। খুবই কি বড় অপরাধ করছিলাম যার কারণে আজকে আমায় এত অবহেলা করো, এতটা ঘৃণা করো? জানি না। আমিও তো মানুষ ছিলাম, মানুষ মাত্রই তো ভুল হয়। আমার ভুল ক্ষমা করে কি মেনে নিতে পারতে না? হয়তো না। খুব ভালোবাসি আর সারা জীবন বেসেই যাব, তবে তোমার মতো পাথর কখনো হব না। হয়তো এখন চলে যাচ্ছি, তবে তোমার জন্য আমার মনের দরজা সবসময় খোলা থাকবে। মন চাইলে আসতে পারো। চাইবেও না। আমার অভাবটা এখন বুঝতে পারছো না, কিন্তু আমি চলে গেলে বুঝবা। জানি না। আমার একটু অহংকার ছিল, তোমায় সবসময় খারাপ চোখে দেখতাম। তোমার থেকে বেশি নম্বর পাওয়ার লোভে একটু পাগলামি করে বসি, কিন্তু এটা শাস্তি যে তুমি এইভাবে দিবে কখনো ভাবি নাই। ভেবে চিন্তে কোনো কাজ হয় না, ভাবনার বাইরে সব কিছু হয়। ঠিক বলেছ। আমি ভেবেছিলাম আমি তোমার কাছে গেলে হয়তো সব অভিমান ভুলে আমায় বুকে টেনে নিবে, কিন্তু তুমি আমায় তাড়িয়ে দিয়েছ। এটাই ঠিক মনে হয়েছে। জানো, ছোটবেলা থেকে কোনো কিছুর কমতি আমার বাবা রাখে নাই, যার জন্য কখনো কান্না করিনি, কিন্তু আজকে প্রথম তুমি নাই বলে কান্না করি। ও জানি তোমার কাছে এসব কথা হয়তো অভিনয় মনে হবে, কারণ তোমার কাছে তো আমি অভিনেত্রী, কিন্তু জানো আজ মনে হচ্ছে তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো, আমায় ভালোবাসা শিখিয়ে দূরে ঠেলে দিয়েছো। একসময় আমিও তোমার জন্য ঠিক এতটাই পাগল ছিলাম, কিন্তু তুমি আমায় ব্যবহার করেছো। আমিও তো মানুষ, ভুল হলে আমারও হতে পারে নাকি? যাই হোক, অনেক রাত হয়েছে, এসব বাদ দাও। কালকে তোমায় দেখতে আসছে। আর কি? কিছু না। তুমি আমায় যতই ঘৃণা করো না কেন, তুমি মন থেকে আমায় এখনো ভালোবাসো, আর তাই তো আমায় অন্য কারোর সাথে মানতে পারবে না। কে বলেছে পারবো না? অবশ্যই পারবো।
আমার মন বলছে। এসব কথা বাদ দাও আর বাই। এই শোনো, কি? একটা কথা মনে রেখো, এখন পর্যন্ত আমি তোমারই আছি, আর মৃত্যুর আগ পর্যন্ত তোমারই থাকবো। আমার জীবনে আর দ্বিতীয় কোনো পুরুষ থাকবে না। আসার আগেই আমি চলে যাব, তবে তার আগ পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব। ফিরে এসো প্লিজ। সম্ভব নয়। আরেকটা কথা। কি? আগে তো সারাক্ষণ আমার পেছনে ঘুরতে আর একটা কথাই বলতে, আর আজ আমি তোমার জীবন থেকে চলে যাওয়ার সময় বলছি ভালোবাসি, এই জীবনের চেয়েও বেশি ভালোবাসি। এই বলে নীলা ফোন কেটে দিল আর বিছানায় পড়ে কান্না করতে লাগলো। পরের দিন পাত্রপক্ষ নীলাকে দেখতে আসলো, কিন্তু ছেলের আগে ছেলের বাবা এসেছে। তবে এটা কোনো সাধারণ মানুষ নয়, এ একজন মন্ত্রী। চেয়ারম্যান সাহেব অনেক খুশি তার মেয়ের বিয়ে মন্ত্রীর ছেলের সাথে হচ্ছে, আর হয়তো তার প্রমোশন পাক্কা হবে, ভবিষ্যতে মন্ত্রী হওয়ার সুযোগ পাবে। এসব দিন বিবেচনা করে চেয়ারম্যান সাহেব অনেক খুশি। মন্ত্রী সাহেব মানে পাত্রপক্ষের বাবা এসে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলছে। তখন সিঁড়ি বেয়ে নেমে আসলো এক পরী। নিচে এসে মন্ত্রী সাহেবকে সালাম দিলেন। এরপর মন্ত্রী সাহেব নীলাকে বসতে বললেন। নীলা মাথা নিচু করে বসে পড়ল। সবার আড়ালে চোখ দিয়ে ফেলছিল অঝরে অশ্রু। এরপর চেয়ারম্যান সাহেব অনেক আনন্দের সাথে বলল, মেয়ে আমার মাশাআল্লাহ অনেক পছন্দ হয়েছে, তা আমার ছেলেকে কি দেখার প্রয়োজন আছে নাকি? আরে মন্ত্রী সাহেব, আমার তো ভাগ্য ভালো যে আমার মেয়েকে আপনার পছন্দ হয়েছে। এরপরে আপনার ছেলেকে দেখার প্রয়োজন আমার নেই। তবুও একবার দেখে নেন। এই তোরা আমার রাজকুমারকে ডেকে দে তো। এবার দরজা দিয়ে আসতে লাগলো মন্ত্রীর রাজকুমার, যা দেখে আপনারা সহ চেয়ারম্যান সাহেবও অবাক হবেন। চেয়ারম্যান সাহেব চোখ ফিরিয়ে দরজার দিকে তাকাতেই তো তার চোখ আটকে গেল। সে জমে পাথর হয়ে গেল, কারণ সেই রাজকুমার ছিলাম আমি নিজেই। কালো প্যান্ট, কালো জুতা, গায়ের উপর কালো কোট, হেয়ার স্টাইল সেই লেভেলের, দেখতে পুরাই হিরো হিরো। আসসালামু আলাইকুম। আমার কণ্ঠ শুনেই নীলা বুঝতে পারল, আর সে এক চমকেই আমার দিকে তাকালো। আর এটা দেখে মনে হলো তার গায়ে বিজলি বয়ে গেল। বসা থেকে আস্তে আস্তে দাঁড়িয়ে গেল। আমি তাকিয়ে দেখি নীলার দুই চোখ পুরাই লাল হয়ে গেছে। আমি একটু মুচকি হাসি দিলাম। আসাদুল, তুমি? আসাদুল চৌধুরী। আমি তো কিছু বুঝতে পারছি না, এই জেলার ছেলে? হ্যাঁ, জেলের ঘরের ছেলে বলে তুমি তার ভালোবাসাকে অপমান করছো। আজ আমার নিচু ঘরের হওয়ার কারণে তোমায় যদি অপমান করি। কিন্তু আমি তো আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিচ্ছি। এটাই আমার সেই একমাত্র ছেলে, সেই অনেক বছর আগে হারিয়ে যাওয়া ছেলে। মানে? ওসব পরে বলবো, শুভ কাজে দেরি করতে নেই। নীলামা, তোমার কি আমার ছেলেকে পছন্দ হয়েছে? যার অভাবে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যাচ্ছিল, আর আজ তাকে আমি বিয়ে করতে রাজি আছি কিনা এটা তাকেই জিজ্ঞেস করো। আচ্ছা বাবা, মনে হয় মেয়ে রাজি নয়, তাহলে আর একটা মেয়ে দেখা হোক, চলেন। মেরে ফেলবা একদম, তোর অনেক কিছু আমি মেনে নিয়েছি, আর না। কি মেয়েরে বাবা, সবার সামনে পাত্রকে তুই করে বলে। শ্বশুর আব্বু, আমি কি আপনার ছেলের সাথে একটু আলাদা করে কথা বলতে পারি? আসলে ওর কিছু একটা দরকার। বাবা, বিয়ের আগে এসব করা ঠিক নয়, তোবা তোবা। হ্যাঁ, বিয়ের পর তার কি কি দরকার সেগুলো মিটিও, এবার শুভ কাজটা শেষ করা যাক। আপনার যা ইচ্ছে। চেয়ারম্যান সাহেব আর কি বলবে, কারণ আগে সে যে আশা করে রাখছে, এখন বিয়ে না দিলে সেসব কিছু ভেস্তে যাবে, তাই রাজি হয়ে গেল। এরপর আমার আর নীলার বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল। সবাইকে মিষ্টিমুখ করিয়ে আমরা বাসায় চলে আসলাম। সারাদিন পার করে রাতে রুমে এসে আমি শুয়ে পড়লাম, কিন্তু কেন জানি ভালো লাগছে না। সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরেও ভালো লাগে না। অনেকক্ষণ পর মনে হলো এবার নীলার সাথে দেখা করে আসি, তার সাথে একটু কথা বলে আসি। অনেকদিন হলো তার সাথে সামনাসামনি কথা হয়নি। যেই ভাবা সেই কাজ। আমি রুম থেকে বেরিয়ে বাইরে আসলাম, আর গ্যারেজ থেকে বাইক বের করে আমি নীলার বাসার দিকে রওনা হয়ে গেলাম। গেটের সামনে এসে দেখি দারোয়ান দাঁড়িয়ে আছে।
আমি তাকে আমার পরিচয় দিই আর বলি আমি নীলার হবু বর। তখন দারোয়ান চুপি চুপি গেট খুলে দিল। এরপর আমি বাইক রেখে আমি দারোয়ানকে ডাক দিলাম আর জিজ্ঞেস করলাম নীলা কোন রুমে থাকে। তখন সে দেখিয়ে দিল নীলার রুম। অনেক রাত হয়ে গেছে, তাই ভিতরের দরজা বন্ধ। নীলার কাছে যেতে হলে আমায় শর্টকাট করে যেতে হবে, নয়তো সম্ভব নয়। কোনো কিছু না ভেবেই বুদ্ধি করে নিলাম, আর তা অনুযায়ী আমি নীলার রুমের সামনে উঠে গেলাম। আস্তে আস্তে তার রুমের ভেতর প্রবেশ করে দরজায় লক দিয়ে তার খাটের পাশের চেয়ারটায় বসে তার অবুঝ চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কি সুন্দর এক মায়াবী চেহারা, ঘুমিয়ে আছে তো দেখে মনে হচ্ছে একদম অবুঝ শিশু। চুলগুলো এসে তার চোখের উপর পড়ল। আমি আমার হাত দিয়ে সরিয়ে দিলাম। তখন নীলা একটু নড়ে উঠল। আমি তবুও ওভাবেই বসে রইলাম। হঠাৎ চোখ খুলে আমায় দেখতে পেয়ে সেই অবাক হয়ে গেল। চিৎকার করতে যাবে এমন সময় আমি তার মুখে হাত দিলাম। তো তুমি তুমি এখানে কেন? তোমায় দেখতে। পাগল নাকি? বাবা দেখলে সেই কেলেঙ্কারি হবে। আরে ধুর, শ্বশুর আব্বা কিচ্ছু বলবে না, কারণ অন্য কেউ তো আসে নাই, নিজের হবু জামাই আসছে। কিন্তু স্যার, আপনি যে তখন বললেন বিয়ের আগে এসব করা পাপ। তখন তো এমনি বলছি। এমনি বলছি না, এমনি বলছি। আরে আরে কি করছো? এই কুত্তা, তুই আমায় এত কষ্ট কেন দিলি বল? কেন এত কাঁদিয়ে নিলি বল বল? আরে আমি তো পরীক্ষা করছিলাম যে তুমি আমায় কতটা ভালোবাসো। পরীক্ষা করে কি পেলি? আমার চেয়েও বেশি ভালোবাসে আমার পাগলিটা। এটা বুঝতে তোর এতদিন সময় লাগলো? জানিস এই কয়টা দিন আমার কাছে কতটা কষ্টের ছিল? এমন কোনো রাত নাই যে তোর জন্য কাঁদি নাই। আমি বাধ্য ছিলাম, কারণ এই কটা দিন আমার জীবন মরণ নিয়ে খেলা ছিল। মানে তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়েছে নাকি? আমি এখন ঠিক আছি, আর সেজন্যই আবার তোমার কাছে ফিরে আসলাম। কিন্তু তুমি মন্ত্রী আঙ্কেলের ছেলে কেমন করে হলে? সব বলছি। সেদিন তোমায় তোমার বাবা নিয়ে চলে আসার পর আমার আম্মু আমার গালে থাপ্পড় মারে। ছি, তুই এতটা নিষ্ঠুর কি করে হতে পারলি? একটা মেয়ের পবিত্র ভালোবাসাকে তুই অপমান করলি। আশাদুল, এটা ঠিক করলি না। নীলা তোকে সত্যি অনেক বেশি ভালোবাসে। একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের অনুভূতিটা একটু হলেও বুঝি। আজব তো, ওর বাবা এখানে এসে ওকে নিয়ে গেল, এতে আমি কি করব? তুই শুধু একবার নীলাকে আটকানোর চেষ্টা করতি, কারণ নীলা সবকিছু ছেড়ে তোর কাছে চলে আসছিল। তোমাদের থেকে 1000 গুণ বেশি আমার কষ্ট হচ্ছে, নিজের বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু কি করব বলো? নীলা হচ্ছে চেয়ারম্যানের মেয়ে, আর আমি একটা সাধারণ জেলের ছেলে। আমি কি করে তার সমতুল্য হতে পারি বলো? নীলাকে আমি মেনে নিলেও তার বাবা কখনো মেনে নিত না। তখন নীলার কাছে তার বাবা অপরাধী হয়ে যেত, কিন্তু এখন নীলার কাছে আমি অপরাধী। অযথা বাবা মেয়ের সম্পর্কে ফাটল ধরিয়ে লাভ কি? কিন্তু নীলার বাবাকে রাজি করানোর আরো অনেক উপায় ছিল। তার আগে আমায় জানতে হবে আমায় কারা মারতে চায় আর কি জন্য মারতে চায়। তাই বলে তুই নিজের ভালোবাসাকে অপমান করবি? অপমান করিনি, বরং সুরক্ষিত রেখেছি, কারণ আমার কিছু হলে নীলা মানতে পারবে না। কিন্তু এখন থেকে যে নীলা তিলে তিলে মরবে, সেটার কি হবে? দেখ আশাদুল, তোর এসব ফালতু চিন্তা ভাবনা বাদ দে, আর আজকেই নীলার বাসায় যা। তার বাবাকে তোদের ভালোবাসার কথা জানা। কিন্তু যা বলছি তাই কর, নয়তো তুই শেষ হয়ে যাবি। যার জন্য তুই এতটা পাগল তাকে হারিয়ে ফেলবি। প্লিজ যা। তারপর পরের দিন আমি আমার ভালোবাসার দাবি নিয়ে চেয়ারম্যান সাহেবের সামনে হাজির হই। তাকে অনেক অনুরোধ করে বলি, কিন্তু কিছুতেই আমার আর নীলার ভালোবাসা মেনে নেয় না, বরং অপমান করে বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। অপরাধ ছিল শুধু একটাই, জেলের ছেলে হয়ে চেয়ারম্যানের মেয়েকে ভালোবেসেছিলাম। তো সেই দিন সেখান থেকে যাবার সময় কয়েকজন লোক আমায় মারার জন্য আসে। আমি টের পাওয়া মাত্রই দৌড় দিই। দৌড়ে অনেকটা পথ এসে তাদের হাত থেকে কোনো রকম বেঁচে যায়। সেদিন বাঁচলে কি হবে, পরের দিন আবার আমার বাসায় হামলা হয়, সেদিনও কোনো রকম বেঁচে যায়। এবার আমি সেফে থাকার জন্য বাসা বদলানোর কথা বলি, কিন্তু নতুন বাসা কেনার মতো আমাদের সামর্থ্য ছিল না। তখন সুমি তার বাসায় আমাদের নিয়ে যায়। সুমির বাসায় থাকি আর জানতে চেষ্টা করি কারা আমায় মারতে চাচ্ছে আর কেনই বা মারবে। এসব প্রশ্ন এসে আমার মাথায় জমা হয়।
ঠিক এমন সময় সুমির চাচি মানে সুমির বাবার ছোট ভাইয়ের স্ত্রী আমায় ডাকে আর জিজ্ঞেস করে আমার কান কাটা কেন। আসলে আমার কানে অনেকখানি জায়গা কাটা ছিল। আমি তাকে জবাব দিই, এটা জন্ম থেকেই আমিও আব্বু আম্মুকে অনেকবার জিজ্ঞেস করে এই উত্তর পেয়েছি, যার কারণে আমিও একই উত্তর দিই। এটা শুনে সেই মহিলা আমার শরীরে থাকা আরও কয়েকটা চিহ্নের কথা বলে। আমি খুঁজে খুঁজে দেখি আসলেই সত্যি আমার বাম হাতের কিনি আঙ্গুলে মানে 5 নম্বর আঙ্গুলে একটা রক্তের জমাট হয়ে আছে। আমি দেখি সত্যি আছে। তারপর মহিলা আরও বলে হাঁটুর উপরে একটা কাটার চিহ্ন আছে। আমি প্যান্ট তুলে দেখি এটাও সত্যি। তারপর আমি অবাক হতে কোনো ঘাটতি রাখি না। তারপর সেই মহিলাকে জিজ্ঞাসা করি আমার এত কিছু সে কি করে জানে। তখন সে বলল, তোমার জন্মের সময় এসব দেখেছি। তুমি কোনো জেলের ছেলে নও, তুমি বর্তমানের খাদ্যমন্ত্রীর একমাত্র ছেলে। আমি এটা শুনে হেসে উড়িয়ে দেই, কিন্তু মহিলাটা আমার আম্মু আব্বুকে ডেকে এসব বলে। তখন আমার আব্বু আম্মু কিছুক্ষণ চুপ করে থেকে বলে, হ্যাঁ বাবা, মহিলা যা বলছে হয়তো সত্যি, কারণ আমি তোর জন্মদাতা পিতামাতা নয়। আমি তোকে নদীর পাড়ে কুড়িয়ে পাই, তখন তুই অনেক ছোট, মাত্র কয়েক মাসের বয়স। আমাদের কোনো সন্তান ছিল না, তাই তোকে আমরা আমাদের ছেলে হিসেবে বড় করি। কি বলছো এসব? হ্যাঁ বাবা। তারপর তখনই মহিলাটা মন্ত্রীর কাছে ফোন করে তাদের আসতে বলে, আর আমায় বলে সে নাকি আমার মা, মানে মন্ত্রীর স্ত্রীর বান্ধবী ছিল। কিছুক্ষণের মধ্যে অনেকগুলো গাড়ি এসে জমা হয়ে যায়, আর মন্ত্রী সাহেব তার স্ত্রী ভেতরে আসে। তারপর অনেক কিছু করার পর তারা আমায় চিনতে পারে। তখন আমার হারানো মা বলে, বাবা, তোর এই কানের কাটা সে ছোট্ট থাকতে আমি তোকে কাঁধে নিয়ে আদর করার সময় আমার কানের অলংকারের সাথে তোর কান আটকে যায়, আর তখন অনেকটা জায়গা কেটে যায়, যা আজ পর্যন্ত ঠিক চিহ্ন রয়েছে। এরপর প্রমাণ হয়ে যায় আমি কোনো জেলে পরিবার ছেলে নই, আমি মন্ত্রীর একমাত্র ছেলে। এই খবর মন্ত্রী সাহেব পুরো দেশে ছড়িয়ে দিতে চাইছিল, কিন্তু আমি নিষেধ করি। দেখুন, আমায় এই পর্যন্ত অনেকবার মারার চেষ্টা করা হয়েছে, কারণে শত্রু অনেক আগেই আমায় চিনতে পারে, কিন্তু সেই শত্রু কে এটা না জানা পর্যন্ত আপনি কাউকে বলবেন না। আমার এই কথায় মন্ত্রী সাহেব রাজি হয়ে যায়। অনেক তদন্ত করার সহ আরও অনেক কিছু করার পর জানতে পারি আমারই চাচা মানে মন্ত্রী সাহেবের ভাই আমায় মারতে চায়, কারণ মন্ত্রীর পুরো সম্পত্তি সে তার ছেলের নামে করে নিতে চায়। আর সেই জন্য জন্মের পর আমায় আমার জন্মদাতা পিতামাতার কাছ থেকে নিয়ে নদীর পাড়ে রেখে যায়, যাতে আমি অন্য কারো পরিচয়ে বড় হই। আমার চাচা অ্যারেস্ট হওয়ার পর এসব কিছু সে নিজ মুখে স্বীকার করে, আর চাচার ছেলেকে আমি আমার বন্ধু হিসেবে রেখে দেই, আর সেও আমায় অনেক ভালোবাসে। তারপর আমার পালিত বাবা মা আমার জন্মদাতা মা বাবার কাছে আমার ভালোবাসার কথা বলে, যার ফলে পরের দিন চেয়ারম্যান সাহেবের সাথে তার ছেলের বিয়ের কথা পাকা করে তোমায় দেখতে আসি। আর তোমার সেই পালিত বাবা মা কোথায় এখন? তারাও এখন মন্ত্রীর বাসায় থাকে। ও, কিন্তু কালকে রাতে যখন কল দিই তখন কেন আমায় বলনি? জানো কতটা কষ্ট পেয়েছি আমি? বলিনি, কারণ আমি জানতাম তুমি আমার জন্য অপেক্ষা করবে, আর আমায় কতটা ভালোবাসো সেটারও প্রমাণ পাবো। তুমি না আসলে আজকে রাতে আমি সুইসাইড করতাম, এটা প্ল্যান করে রাখছিলাম। দূর, কি বলো এসব? হুট করে এমন সিদ্ধান্ত নেওয়া কখনো ঠিক নয়। আমি আবার তোমায় ফিরে পেয়েছি, এটাই আমার অনেক বড় চাওয়া। তাহলে আজকে কি হবে? শয়তানি চোখে তাকাবে না কিন্তু। হা হা হা। কেন? আজকে কোনো শয়তানি না, কয়েকদিন বাদে আমাদের বিয়ে। ধুর পাগলি, মজা করলাম। আচ্ছা, আমি একটু তোমার কোলে মাথা দিয়ে ঘুমাই। আচ্ছা, আরেকটা কথা, সুমি তোকে ভালোবাসে নাকি রে? আরে না, ওর বয়ফ্রেন্ড আছে। তাইলে ঠিক আছে। তারপর আমি নীলার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। নীলা আমার মাথায় হাত বুলিয়ে দিলে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি বাসায় চলে গেলাম।
কয়েকদিন পর নীলা আর আমার ধুমধামে বিয়ে হয়ে গেল আর আমরা একটা নতুন জীবন শুরু করলাম।